উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন নতুন একটি উপন্যাস ভাবতরঙ্গ। লিখেছেন প্যালাশেক, কণ্ঠে আমি তাসনুভা। পর্ব 1। আর কমেন্টে লেখিকার পেজ লিংক পিন করা আছে, আপনারা প্রত্যেকে লেখিকার পেজকে ফলো দিয়ে তার পাশে থাকবেন। আপু কলিজা, ভোর লাভস ইউ সো মাচ। দুই হাত মেলে দিয়ে সর্বোচ্চ প্রসারিত করে বলে অনুরব ভোর সরকার। কোটি দাঁত বের করে মিষ্টি করে হাসে। সম্মুখে দণ্ডীয়মান গম্ভীর মানবের মুখে ব্যাপন প্রক্রিয়ায় হাসির হাত ছড়াছড়ি। বগল দাবা করে বুকের উপরে তুলে নেয় আদরে ছানাকে। ফুলে টসটসে গালে ঠোঁট ডুবিয়ে চুপু দেয়। ভরাট স্নেহ ভয়সরে প্রত্যুত্তরে বলে, আপু অলসো লাভ ইউ ভেরি ভেরি মাচ। আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি। বাবার তুই গাল চেপে বারবার ঠোঁটকে শঙ্কীয় কপালে থুতনি নাকের টকায় ছুঁয়ে ছুঁয়ে আদর আদর করে। অরুণ সরকার হেসে থিন্ন। ভোরকে শুকনো বাট্টা পেয়ে বসিয়ে পানি ছাড়ে। ভোর চাবে থুতনি ঠেকিয়ে বাবাকে পলক্ষীন দেখে যায়। অরুণ বড় উঁচিয়ে শুধায়, কি ও বাবা, কি দেখছো মানিক সোনা? তুমি এত বড়, আমি এইটুকুনি কেন? কারণ আমি তোমার আপু আর তুমি আমার আদরে ছানা। ভোর বিজ্ঞ ভঙ্গিতে মাথা নাড়ল। বাবার পেটানো উদরের দিকে তাকিয়ে নিশ্চিন্ত বদনে প্রশ্ন ছড়ে, আপু আমি কি তোমার টাম্মি থেকে হয়েছি? ছোটবেলায় এই টাম্মির ভিতরে ছিলাম? বাবার উদরে আঙ্গুল ঠেকায় ভোর। অরুণ সরকার শব্দ করে হেসে ওঠে। ভোর হাঁ করে দেখে যায় বাবার প্রাণবন্ত হাসি। অরুণ হাসতে হাসতে শঙ্কীয় গলায় শেভিং ক্রিম মাখায়। কোনা চোখে ছেলের দিকে চেয়ে বলে, একদম ঠিক ধরেছ মানিক সোনা, তুমি আমার টাম্মি থেকে এসেছ। বাবা সম্মতি জানালেও ভোর জানে সে বাবার নয়, বরং মায়ের টাম্মি থেকে এসেছে। তবে তার ধারণা মায়ের টাম্মি থেকে না, এসে বাবার টাম্মি থেকে আসলে ভালো হতো। ভোর মিষ্টি মিষ্টি হেসে আদুরে গলায় টাকিয়ে, আপু কলিজা, ওটা কি লাগাচ্ছ? দাড়িতে মুখ ভরে গিয়েছে। কেমন বুড়ো বুড়ো ফিল পাচ্ছিলাম। ভোরের বাবাকে বুড়ো লাগলে তো চলবে না, তাই না? ভাবলাম শেভ করি, এটা হচ্ছে শেভিং ক্রিম। ভোর হাঁ করে বাবার কথা গিলে। অরুণ হেসে চুল দুটো চেপে দেয়। ভোর মিষ্টি করে হেসে চিবুক উঁচিয়ে আবদার জুড়ল, আপু আমিও। অরুণ হেসে ছেলের চিবুকেও ফোম লাগিয়ে দেয়। ব্লেডিন রেজারে ভোরের গালে চিবুকে লেগে থাকা ফোম সেচে ফেলে। ভোর মজা পায় বেশ। বাবার চিবুক থেকে ফোম নিয়ে নিজ গালে লাগিয়ে বলে, ভোরের অনেক মজা লেগেছে। আবারও অরুণ নাক টেনে দিয়ে আবারও ছেলের আবদার পূরণ করে। ভোর পরপর একই কাজ করে। অরুণ হেসে বলে, আমার জান, এমন করলে তো অফিসে লেট হয়ে যাব। তোমার অফিস তুমি লেট করে গেলে কেউ বকবে না আপু। কিন্তু ময়না পাখি, বস লেট করলে তো অফিসের সবাই কাছে পাকি দেবে। তখন লস তো আমারই হবে, তাই না সোনা? বুঝতার পর বুঝে যায় সব। অরুণ শেভ করে মুখ ধুয়ে নেয়। পান্ডা ব্রাশের পেস্ট লাগিয়ে ভোরকে করান তো মুখ বাড়াতে বলেন। ভোর কুটি দাঁত বের করে দিল। অরুণ সরকার দাঁত ব্রাশ করিয়ে দেয়। ভোর বাবার ক্লিন শেভ করা গালে হাত বুলিয়ে বলে, আপু তোমার গালে দাড়ি আসে, আমার কেন আসে না? আমারও দাড়ি চাই, তোমার মতো বড় হতে চাই। এখান থেকে আমিও তোমার মতো বেশি বেশি হরলিক্সকে বড় হয়ে যাব। তোমার থেকেও বড়। আইডিয়াটা দারুণ না? গম্ভীর অরুণ সরকারের মুখে আবারও হাসি পুজো ওঠে। ছেলের চোয়ালে আলতোভাবে চেপে ঘুরিয়ে ফিরিয়ে ব্রাশ করাই বলে, আমার ছানা, আমার কলিজা এরকমই থাকুক, একটুও বড় না হোক। এরকমই আদরে ছানা, যাকে আদরে সোহাকে ভরিয়ে রাখতে পারবো। ছেলে বড় হলে আদর করতে পারবো না মানিককে। কেন কেন? বড় হলে আদর করবে না কেন? ছেলের উদ্বেগ দেখে অরুণ ঠোঁট চেপে হেসে কুলকুচি করিয়ে দিয়ে হাতে মুখে পানি দিয়ে বলে, শুধু কি আদর খাইয়ে দিতে পারবো না, গোসল করিয়ে দিতে পারবো না, প্রাণ ভরে চুমু খেতে পারবো না, বুকে চড়িয়ে ঘুম পাড়াতে পারবো না, এমনকি তুমি তো আমার জ্যাকেটের ভেতরেও লুকোতে পারবে না। ভোরকে বেশ চিন্তিত দেখায় ফুলকালে অভিমানের ছায়া। পিটপিট করে তাকিয়ে ছোট্ট ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমি বড় হব না? দ্যাটস লাইক মাই কলিজা। ভোর হাত বাড়িয়ে দিল। অরুণ ছোট্ট ছোট্ট হাত দুটো ধরে বাথটাবে নামে। সহনশীল গরম পানিতে বাবা ছেলে গোসল সেরে রেডি হয়ে নেয়। শীতের মৌসুম। ভোর সোয়েটার পরে পুরো প্যাকেট হয়ে আছে, তবুও তাতে দাঁত লাগিয়ে ঠকঠক আওয়াজ তুলে যেন শীতে কুল পাচ্ছে না। অরুণ সরকার ছেলের মনোভাব বুঝে হাসে। জ্যাকেট গায়ে জড়িয়ে ছেলেকে ইশারায় ডাকে। ভোর আদরে বিড়াল ছানার মতো বাবার বুকে লুকিয়ে যায়। অরুণ জ্যাকেটের চেইনে আটকে বলে, এখন শীত লাগছে বাবার কলিজার? থোড়া থোড়া বলে ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির ঝনঝনি সধ্বনি রুমের দেওয়ালে বাড়ি খেয়ে পুনরায় ফিরে আসে কর্ণকুহুব পড়ে। সেই প্রাণখোলা হাসির বক্স অরুণ সরকার বড় প্রিয়। স্মৃতির পাতায় ভেসে আসা সেই হাসির সুর এখনো হৃদয়ে দোলা দেয়। তবে বুকটা প্রশান্তিতে ভরে ওঠে না। ইস, তার কলিজা সেই পুরনো কথাটা যদি রাখতে পারত, যদি কখনোই বড় না হতো। সে ভেবেই জ্যাকেটের ভিতরে বুকের মাঝে লুকিয়ে পুরো দুনিয়ায় নজর রাখ থেকে রক্ষা করত। আদরে মুখটায় চুমুতে ভরিয়ে দিত। ছোট ছোট আঙ্গুল তুলে পুরো আহত কামড়ে দিত। পেটে কাতুকুতু দিয়ে হাসতে হাসতে বাধ্য করত।
কিন্তু তা যে নিয়মের বাহিরে। ফেলে আসা সেই দিনগুলো এখন স্মৃতির পাতায় বন্দি থাকবে শুধু। আঙ্কেল, বোর একটাও উইকেট ফেলছে না, এই যে দেখুন। টুটুলের কথায় কালো ফ্রেমের চশমাটা ঠিক করে নিল অরুণ সরকার। ক্রিজের পানে তাকিয়ে দৃষ্টি রাখে। দূর থেকে বোঝা যায় না খুব একটা, তাই বড় পর্দায় দিকে তাকাই। সেখানে ছেলে হাস্যোজ্জ্বল ঘামার্ত মুখটা স্পষ্ট দেখা যায়। গালে সদ্য গোছানো খোঁচা দাড়ি, চুলকে মিটমিটে হাসছে। তার সহ খেলোয়াড় কেউড়িয়ে এসে কোলাকুলি করে বাহবা জানাচ্ছে। ছেলেও দু হাতে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অরুণ সরকারের হৃদয়ের কোণে কিছু একটা পুরো ছাই হলো কি হয়তোবা হয়েছে। গ্যালারি ভর্তি এসব মানুষের ঢল, অথচ ৩৬ গজের মাঠ ২৪ জনের দখলে। দুজন অ্যাম্পায়ার আর বাকি ২২ জনই খেলোয়াড়। খেলোয়াড়দের মধ্যে এক ২১ বছর বয়সী যুবক বল ঘোরায় আঙুলের সাহায্যে। সহ খেলোয়াড়ের পরামর্শে ব্যাটম্যানসদের দিকে সূক্ষ্ম চোখে যায়। ঘন কালো চোখের পাপড়িতে আটঢালা বিড়াল চোখের মণিচুগুলের আত্মবিশ্বাসী প্রখর। অদর করে বেঁকে সৃষ্টি তীর্যক হাসির রেখা যেন ভোরবেলায় অম্বরকলে কোমল আলো ছড়িয়ে দেওয়া রহস্যময়ী অরুণ। ধবধবে তাৎকপাটির কয়েকটি দেখিয়ে সহ খেলোয়াড়ের উদ্দেশ্যে বলে, চায়ের বন্দোবস্ত করেন ফাহিম ভাই। সম্মতি সাহেব শীঘ্রই ড্রয়িং রুমে গিয়ে চা খাবেন। ফাহিম যুবকের কাজ চাপড়ে হাসে, চোখে পিঠে করে কিছু ইশারা করে চলে যায়। গ্লোভস হাতে স্ট্যাম্পের ঠিক পেছনে। উইকেট কিপার সে নিজ পজিশন নিয়ে চেঁচিয়ে চিয়ার্স করে। বেস্ট অফ লাক অরুণাভ। যুবক ছেলে কপাল ঢেকে রেখা চুলের সমাহারে ঠেলে পেছনে দেয়। অরুতে বল ঘষে নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে পরিকল্পনা মাফিক বল করে। বল ঘোরাতে ঘোরাতে ব্যাটসম্যানদের চোখ ফাঁকি দিয়ে সোজা স্ট্যাম্প ছুঁড়ে কিপার ফাহিমের হাতের মুঠোয়। গ্যালারি মৃদুমন্দ উল্লাসে ভাসে। অ্যাম্পায়ার এক আঙ্গুল উঁচিয়ে আউটের ইঙ্গিত দিলে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। যুবক ছেলের সংকীয় গলার টেনে একগাল হাসল। উইকেট কিপার ফাহিম এগিয়ে এসে বুকে জড়িয়ে বাহবা দেয়। এই না হলেও ডিফেন্স, শালা তোর বোন থাকলে আমার আছে নাকি? যুবক কপাল কুঁচকে নেয়। বড় ভাই সম ফাহিমের কাঁধে হাত রেখে হেসে বলে, অরুণাভ সরকারের একটিমাত্র বোনের নখরা সহ্য করার মতো ধৈর্য শক্তি আপনার নেই ভাই। ফাহিম হেসে অরুণাভের এইসব বাপড়ি চুলগুলো এলোমেলো করে দেয়। ব্রাভো অনুরাভ, এই কনফিডেন্সটাই ছিনাই রাখবি, কোনো বাপের দমায়ও রাখতে পারবে না। অরুণাভ চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে পেছনে ঠেলে দেয়। সহ খেলোয়াড়দের কাঁধে কাঁধ মিলিয়ে খেলায় জানপ্রাণ ঢেলে দেয় জয়ের আশায়। কিন্তু জয় তাদের চুলিতে আসতে নারাজ। বিপক্ষ দল জিতে যায় ৪ উইকেটে। একদল আনন্দে মাতোয়ারা তো আরেক দল ব্যর্থতায় মুখ লুকায়। অরুণাভ ব্যর্থ হয়ে সবুজ মাঠে হাঁটু কেড়ে বসে। তার বয়সী মোহন নামের আরেক খেলোয়াড় এগিয়ে এসে পিঠে হাত রেখে উঠতে ইশারা করে। অনুরাগ উঠে দাঁড়ায়। চোখ যায় অধরে যার জনশূন্য ছাউনিতে বসে থাকা বাবার অবয়বের পানি। মুখটা স্পষ্ট নয়, তবে সে জানে বাবা তার দিকেই তাকিয়ে আছে। মাথার স্পোর্টস ক্যাপ ঠিক করে অনুরাগ লাজুক হাসে। বাকি ফর্মালিটিস পূরণ করে ড্রেসিং রুমের দিকে চলে যায়। ড্রেসিং রুমের সোফায় হাত পা ছড়িয়ে বসে পড়ল অনুরাগ। লিগ থেকে ছিটকে পড়েছে তাদের দল, তাই বাড়ি ফেরার পালা। এখন নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ক্লাস নেবে সবার। সে তাৎক্ষণিক উঠে বসে, নিজ সরঞ্জাম ব্যাগে ভরতে শুরু করে। টিমমেট সবাই নিজেদের মতেই ব্যস্ত। সবার মুখে হতাশার ছাপ। অরুণাভ সরকার পরনের জার্সি খুলে নেয়। দৃশ্যমান হয় ফর্সা কতর, হ্যাংলা পাতলা হলেও বেশ পেটানো। ঘামার্ত শরীরে সাফের তোয়ালে ঘষতে ঘষতে সে বাকিদের উদ্দেশ্যে বলে, আমি হোটেলে ফিরছি না, লাগেজ সাথেই আনছি। আই এম গোয়িং টু হোম। আপু এসেছে সাথে বন্ধু, সো গাইস আমি টাটা। মিস্টার জুনিয়র, অরুণ সরকার টিম মিটিং হবে একটু পরেই। প্রেস কনফারেন্স তো আছেই। একদল পালাবি না। তোর কিসের টেনশন? এখন পর্যন্ত তুই সর্বোচ্চ উইকেটের শিকারী, সাথে রানের ঝুলিও কম না। তুই থেকে জানা ভাই, আমরা অন্তত একটু কনফিডেন্স পাবো। ফাহিম ভাইয়ের কথায় অনুরাগ বলল, সরি ভাই, এবারের মতো ম্যানেজ করে নিন, নেক্সট টাইম পাক্কা। বিপিএল ফিক্সিংয়ে শুনানিতে দেখা হচ্ছে, তাকে আর আটকানো যায় না। কুচি খুকাটার বাবা এসেছে বলে কথা। ফাহিম জোর করে না। অনুরাগ কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলতে উদ্যত হতেই সোফায় বসা এক টিমমেট টিপ্পানি কেটে বলে, লাজ লজ্জা দেখে কিছুই নেই অনুরাগ, রুমে কত সিনিয়র মেট আছে, কুস্ত সারামকার মেরে ভাই। ছেলেটা মোহন, অনুরাগের সাম কাইন্ড অফ দোস্ত বলা চলে। অনুরাগ সিও কাছে অব্যাহত রেখে ভাবলেশীনভাবে বলল, লজ্জা মেয়েদের ভূষণ, আমি সেটা দিয়ে কী করব? এখানে সবাই পুরুষ মানুষ, তাই তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি? ফিলিংস জাগছে মোহন? চেয়েছে, বাট সরি, হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট অন আ ম্যান। আর ইউ আ ম্যান অর সামথিং? শেষে ভয়াবহ প্রশ্ন ছুড়ে ভ্রুযুগল অদ্ভুত ঢেউ তুলল অনুরাগ সরকার। উপস্থিতি টিমমেট কণিকের জন্য হলেও হতাশে ভুলে হেসে ফেলল। অরুণাভ ততক্ষণে সম্পূর্ণ তৈরি। ব্যাগ কাঁধে ফেলে মাথায় সবুজ স্পোর্টস ক্যাপ নেয় সে পরে। সানগ্লাস লাগিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, বিপিএলে দেখা হচ্ছে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে স্মরণে রাখবেন, নামটি আমার অরুণাভ সরকার।
স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে অরুণাভ। এক হাতে লাগেজ আর অপর হাতে ব্যাগ, পরনে হুডি আর ট্রাউজার, পায়ে সাধারণ স্যান্ডেল, বেশভূষায় অতি সাধারণ এক যুবক। বোঝার অবকাশ নেই এই ধনী তুলাল সে, যার বাবা তাকে প্রয়োজনের অতিরিক্ত লাড দিয়ে বড় করেছে। অরুণাভ ফোন বের করেন, বাবার নাম্বারে কল লাগাই। হঠাৎ খেয়াল করে পেছনে কেউ আসছে, ঘাড় ফিরে চাইতেই হাস্যোজ্জ্বল মুখে মোহনকে ছুটে আসতে দেখে। অরুণাভ ইশারা করে জানতে চায় প্রবলেম কি। মোহন উচ্ছ্বাসিত বদনে হাজির হয়, বন্ধুর কাজ জড়িয়ে চমৎকার একটা হাসি উপহার দিল। পাতাবাহারের সাথে সাক্ষাৎ করতে এলাম। আই মিসড হার ব্যাডলি। হোয়ার ইজ শি? অরুণাভের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হতে দেখা যায়। মোহন তাতে গুরুত্ব দিল না, ইতিউতি তাকিয়ে বলল, পাতাবাহার আসেছে তাই না? অরুণাভ লাগলেও নিজেকে অতিশয় শান্ত রেখে বন্ধুকে শুধরিয়ে দিল। শি ইজ মাই আম্মু, গিভ হার রেসপেক্ট, কল হার আন্টি। মোহন গায়েই লাগাই না, গাছেরা ভাব নিয়ে জার্সির গলা ঠিক করে বলল, শি ইজ নট আন্টি টাইপ ব্রো, শি লুকস ড্যাম কিউট, লাইক আ কিউট ক্যাট। আই এম ক্রাশড অন হার, সো ডোন্ট ফোর্স মি টু কল হার আন্টি, ফর মি জাস্ট পাতাবাহার। অরুণাভ রাগ দেখিয়ে পা চালাই। মোহন হেসে তার পিছু ছুটে স্টেডিয়াম পেরিয়ে পার্কিং জোনে এগিয়ে গেলেই কালো রঙের মার্সিডিজ চোখে পড়ে। অরুণাভ এগিয়ে গেলেই দরজা খুলে যায়। ড্রাইভিং সিটে গম্ভীর মুখে বসে এক ভদ্রলোক। বাবার দর্শনে অরুণাভের গম্ভীর মুখের মিহিদানের মতো হাসি ফুটে উঠল। সে চিরচেনা সুরে ডাকল, আপু। আসসালামু আলাইকুম আঙ্কেল। পাতাবাহার আসেনি, তাকে দেখতেই তো ছুটে আসে। বন্ধুকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে মোহন উচ্ছ্বাসিত গলায় ভদ্রলোকের উদ্দেশ্যে বলল। সাথে উকিঝুঁকি দেয় গাড়ির ভেতরে, কিন্তু কাঙ্ক্ষিত ক্রাশের দর্শন মিলে না। সে হতাশ হলো। অরুণাভ বিরক্ত মুখে ডিজকিতে লাগেজ তুলে এগিয়ে আসে। অরুণ সরকার ছেলের বন্ধুকে পুরোপুরি উপেক্ষা করে গম্ভীর মুখে ছেলের দিকে তাকালো। গমগমে সুরে ছেলেকে বলল, এরকম লেইম মজা আমার পছন্দ নয়, তোমার সকল্ড বন্ধুকে বলে দিও। মোহন এ যাত্রায়ও গায়ে মাখল না কথাটা। ভোরের কাঁধে কোনোই ঠেস দিয়ে দাঁড়িয়ে অরুণকে বলল, কোথায় মজা করলাম আঙ্কেল, আই এম ড্যাম সিরিয়াস। পাতাবাহারের কিউটনেসে তো আমি ফিদা। এই অরুণাভ, ওনাকে বলবি আই মিসড হার। আমি ফোন করলে একবার কথা বলিয়ে দিস, না হলে ওনার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিস। তাহলে ফারুক হুসাইনের মেয়েকে পটাতে তোকে সাহায্য করব। অরুণাভ ঠেলে ঠুলে সরিয়ে দেয় মোহনকে। গরম চাহনি নিক্ষেপ করে নীরব হুমকি দিয়ে গাড়িতে উঠে বসতে নেয়। ড্রাইভিং সিটে বসা অরুণ সরকার বাধা দিয়ে ফ্রন্ট সিটে বসতে ইশারা করল। অরুণাভ কাদের ব্যাগটা পেছনের সিটে টুটুলের মুখের উপরে ছুঁড়ে মারল। ফ্রন্ট সিটের দরজা খুলে বাবার পাশে বসলো। অরুণ সিট বেল্ট লাগাতে বলে অরুণাভ নাকচ করে বলল, সিট বেল্ট থাক না আপু, আজকের ম্যাচ পুরোটা দেখেছো তাই না? লাস্ট ওভারে আমি আদিল ভাইকে বোল্ড করেছি, স্ট্যাম্প উড়ে গিয়েছিল একেবারে। অরুণ কিছু বলবে, পেছন থেকে টুটুল মেয়েদের মতো শব্দ করে মুখ ভেঙায়। ব্যঙ্গস্বরেই বলে, হ্যাঁ দেখেছি, আর তুইও তো যে ফার্স্ট বলে বোল্ড অলি, সেটা তো আরও ভালোভাবে দেখেছি। এই তোকে দলে কি নিয়েছে, ঠিকঠাকভাবে ব্যাটই করতে জানিস না। অরুণাভ ফট করে পেছন ফিরে হাত বাড়িয়ে টুটুলের চুলের মুঠি ভরে বলে, তুই সব জানতা? আমার টিকিটের খেলা দেখতে এসে আমাকে পছন্দ হচ্ছে? দে টিকিটের 4,000 টাকা। চুলচুলা কম নাকি? ভোরের আধ ভেজা চুল ধরে টেনে ধরে বলে, গেস্ট পাস দিয়ে ঢুকেছি আমরা, তাছাড়া তুই তো হাজারবার অনুরোধ করে ডেকে আনলি যে আয় দোস্ত আমার খেলাটা দেখ। আশাটাই ভুল হয়েছে, মান সম্মান কিছুই রাখিস নাই। মহল্লায় গর্ব করে বলেছিলাম আমার বন্ধু অনেক বড় ক্রিকেটার, এবার ফাইনালি কাপ তারাই নিবে, অথচ তোরা একটা ম্যাচও জিততে পারলি না, লুজার কথাকার। অরুণাভ ধরুমধাম লাগিয়ে দেয় টুটুলকে, টুটুলও ফিরিয়ে দেয় কয়েকটা। অরুণ দামড়া ছেলেদের কিলকিল করতে করতে হিতাহিত জ্ঞান খুইয়ে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা হলে অরুণ ধমকায় দুটোকেই, কি বাচ্চামো লাগিয়ে দিয়েছ? অরুণাভ ছেড়ে দেয় টুটুলকে। সিটে গা লাগিয়ে ঈষৎ বড় বড় চুল পেছনে ঠেলে খানিকটা ভাব নিয়ে বলল, আপু আছে তাই বেঁচে গেলি, নয়তো মাথার চুল একটাও থাকতো না। আর অনুরূপ সরকার লুজার না, দেখিস তার হাত ধরে একদিন বিশ্বকাপ আসবে। টুটুল প্রত্যুত্তরে কিছু বলতে নিয়েও ফিক করে হেসে ওঠে। হেসে সিটে গড়াগড়ি খায় বাচ্চাদের মতো। অরুণাভ যেন রেগে ক্ষোভে ফুঁসে ওঠে। অরুণ সরকারের মুখেও চাপা হাসি ছুটে যায়, যা অরুণাভের রাগ আরও বাড়িয়ে দেয়। সে থমথমে মুখে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? যেদিন কাপ হাতে ফিরবো সেই দিন কথা হবে। টুটুলের অটো হাসি বেড়ে যায়, হাসতে হাসতে চোখের কোটর জমে ওঠে। সে কানে আঙ্গুল উঁচিয়ে বলল, তোর কথা শুনে হাসতে হাসতে আমার হাসি চলে এলো বন্ধু। আঙ্কেল গাড়িটা একটু সাইডে নেই, হিসে চাপিয়ে রাখা খুব কষ্টদায়ক, কিডনিতে সমস্যা হয়। অপমানে অনুরাবের গাল ভারী হয়। অরুণ সরকারও ঠোঁট টিপে হাসে। ছেলে কাজ চাপড়ে বলে, ইনশাআল্লাহ বলো। অনুরাগ মুখ ফিরিয়ে নেয়। উইন্ডো স্ক্রিনে বাহিরের ব্যস্ত শহরে চোখ বুলিয়ে ভাবে, তারাও একদিন দেশের জন্য ট্রফি আনবে, বিশ্বকাপের মঞ্চে সবাইকে তাক লাগিয়ে বাংলার বাঘ গর্জে উঠবে ইনশাআল্লাহ।
অরুণ আর চোখে ছেলের দিকে তাকাই। চুলগুলো এত বড় করেছে কেন? একদম মানাচ্ছে না। বখারেদের মতো লাগছে। ফর্সা মুখটা রোদে পুড়ে একটু শ্যামবর্ণ হয়ে গিয়েছে। মুখে লালচে ব্রণের দাগ। এতটুকু যত্ন নেওয়া নাই না নিচে। সে ঈষৎ ঘাড় পাকিয়ে ছেলের বন্ধুর উদ্দেশ্যে বলল, আমার ফর্সা ছেলেটা কালো হয়ে যাচ্ছে টুটুল, মুখে ব্রণের দাগ। বখাটে ছেলেদের মতো চুলগুলো বড় করেছে। ভালো জেন্টস পার্লারে খোঁজ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নাও। বাবার কথায় অরুণা তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে যায়। চুলগুলো কপালে আঁচড়ে পড়ে। ফাল করে তাকিয়ে চাপা স্বরে বলে, একদম না আপু, এসব আলগা আদিক্ষেতা দেখাবে না। আমি ছোট নই আর নিজে প্রপার কেয়ার নিতে জানি, ওকে? অরুণ প্রত্যুত্তরে কিছু বলল না। ছেলের রাগী মুখটা এক পলক দেখে নিয়ে চুপচাপ গাড়ি চালানোয় মনোনিবেশ করে। তার গম্ভীর মুখে ওর আগের ছিটে ফোটা। আলগা আদিক্ষেতা দেখায় সে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। স্টিয়ারিংয়ে হাতে থাকা মুঠো শক্ত হয়। অরুণাভ মাথা ঘামায় না এসবে। বাইরে ব্যস্ত নাচারাই মনোযোগী হয়। টুটুল পেছনে বসে বাপ ছেলে মতিগতি লক্ষ্য করে। এদের আল্লাপাক কোন জমিনের মাটিতে বানিয়েছে, দুটোই এক বেগে স্বভাবের। হঠাৎ গাড়ির ব্রেক কষে অরুণ। টুটুল ভুল সামনের দিকে ঝুঁকে পড়ে। অরুণাবের কপালে আঘাত লাগে খানিকটা। অরুণ খানিকটা চড়ে সরে থমকে ওঠে। বলেছিলাম সিট বেল্ট লাগাতে। আমার কথা কানে ঝোঁকে না? আলগা আধিক্যতা দেখাই তো। অরুণাব নাকমুখ কুচকে কপাল টলে যায় সমান তালে। মাথাটা চিমচিমা করছে এখনো। অরুণ হাত বাড়ায়, কেটেছে কিনা দেখতে। অরুণাব ঝটকায় বাবার হাত সরিয়ে দিয়ে বলল, হালকা লিখেছে, ঠিক আছে আমি। দোষ তোমার আপু, হঠাৎ কেন ব্রেক কষলে? অরুণ সরকার গম্ভীর মুখে সামনে তাকায়, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। অরুণ সিট হেলিয়ে পেছনে টুটুলের কাছে এসে বসল। দুই বন্ধু গুটুর গুটুর আলাপচারিতা চালিয়ে যায়। অরুণ মিররের দিকে তাকায়। ছেলের সুশ্রী মুখটা ভাসে। ওই তো কপালে আঘাতের চিহ্ন। ক্ষারীয় পদার্থ উকি দিয়ে তাকে ব্যঙ্গ করছে। অরুণ ফার্স্ট এইড বক্সটা পেছনে ছুঁড়ে মারে। অরুণাবের হাতের মুঠোয় ছোট্ট জুয়েলারি বক্স, তাতে সাধারণ নকশার একটা রিং। টুটুল খপ করে হাতে নেয়। কিছু বলবে অনুরাগ বাবাকে ইশারা করে সতর্ক করে। টুটুল বন্ধুর ইশারা বুঝে সতর্ক হয়। রিংটা নিজে কানে আঙ্গুলে পড়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, রূপার আংটি দিচ্ছিস? ছি, তুই কত কঞ্জুস। অরুণাব অরুণাব চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে বলে, গাধা, রূপা না, প্ল্যাটিনামের এটা। টুটুলের জোয়াল চলে যায়। অরুণাব আংটি খুলে নিয়ে পুনরায় জুয়েলারি বক্সে রেখে বলে, হা বন্ধ কর, মশা ঢুকে যাবে। টুটুল হা বন্ধ করলো না, কৌতূহল নিয়ে শুধালো, ডায়মন্ড দিয়ে দিতে পারতিস শালা। যাই হোক, প্রপোজ করছিস কবে? আজকেই? দেখি কবে করা যায়, বাট আমি নার্ভাস। ও যদি রিয়্যাক্ট করে বসে? রিয়্যাক্ট তো করবেই, তবে এই খুশিতে আত্মহারা হবে। ভাই, আমি ড্যাম শিওর ও তোকে লাইক করে। তুই সবসময় এটা বলিস, কিন্তু আই থিঙ্ক আমার জন্য ওর কোনো ফিলিংস কাজ করে না, যেমনটা আমি ওর জন্য ফিল করি। অরুণা বিষণ্ণ মুখ বানাই। টুটুলের প্রত্যুত্তরের মতো উৎসাহিত করে যায়। কিন্তু অরুণা কেমন ডাউন ফিল করে। বন্ধু নামক অপ্রাণীর প্ররোচনায় পড়ে সে আজ এক কুটনি মেয়েকে প্রপোজ করার পরিকল্পনা করেছে। উল্টোপাল্টা কিছু হলে সে বন্ধুর লেমন জুস বানিয়ে স্টেডিয়ামে বেচবে। অডিটোরিয়ামে চাপা হাসির গুঞ্জন। প্রিন্সিপাল সহ সম্মানীয় ব্যক্তিবর্গ অডিটোরিয়ামের সম্মুখে বসে। হাস্যরাত্মক পরিচালক পুরো অডিটোরিয়াম জুড়ে ছেয়ে আছে। তার সেলফ অফ হিউমার সকলকে হাসতে বাধ্য করেছে। তবে ব্যতিক্রম একজন। বোতা নাক শিকায় তুলে গম্ভীর মুখে বসে আছে। পাশে তার মা জননী পেট চেপে হাসছে। তাদের পেছনের সিটে কতিপয় ছেলে মেয়ে কুসুর ফুসুর গসিপ করতে ব্যস্ত। আমি শিওর এটাই অরু। শুনেছি অনেক অহংকারী, ভাবে পা মাটিতে পড়ে না। ওর বাবা স্কুলের স্পন্সার, তাই তো প্রিন্সিপালের স্যার মামা বলে মুখে ফেনা তুলে ফেলে। না রে, এটা মোটা না। ওকে তো দেখেই মনে হয় দুই বাচ্চার মা। স্বাস্থ্য দেখেছিস? এ অরু না, অন্য কেউ হবে। তাদের আলোচনায় মেয়েটার কানে বাজে। প্রথম জনের কথা সহ্য করে নিলেও দ্বিতীয় জনের মুখে নিজেকে নিয়ে এমন কটূক্তি সহ্য করা গেল না। সে ঘাড় ফিরিয়ে তাদের মুখদর্শন দিল। চোখের চশমা ঠিক করে বলল, কি পোর মাউথ শাট। ইউ আর ডিসগাস্টিং এভরিওয়ান অ্যান্ড নো ওয়ান ক্যান হিয়ার দ্য লেকচার। দ্য ওয়ার্স্ট পার্ট ইজ দ্য ব্যাড স্মেল কামিং ফর ইউ মাউথস। ডিডন্ট ইউ ব্রাশ ইউর টিথ দিস মর্নিং? কণ্ঠের উত্তরটা স্পষ্ট। পেছনের মেয়ে ছেলেগুলো থমথমে খেয়ে যায়। এত দ্রুত ইংরেজি বলায় মানে বুঝতে অসুবিধা হয়, নয়তো তারা চুলে রাখিয়ে দিত। পাশে পাশে মহিলাটি বোধ হয় চশমা পরা মেয়েটার মা। সে মেয়েটাকে খানিকটা শাসন করে বলল, অরুণিতা, বিহেভ ইয়োর সেলফ। অরুণিতা নামক মেয়েটা মায়ের কথা অগ্রাহ্য করল না। পেছনের মেয়ে দুটোর উদ্দেশ্যে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, হোয়াট এভার, আই এম অরুণিতা সরকার, ডটার অফ অরুণ সরকার। দিস স্কুল রানস অন মাই ফাদার্স মানি। মাই ফিট ডোন্ট টাচ দ্য গ্রাউন্ড। কান্ট ইউ সি? আই এম ফাইন। আশেপাশে অনেকে অট্টহাসিতে ফেটে পড়ে। পেছনে ছেলে মেয়েগুলো অপমানে অডিটোরিয়াম ছাড়ল তাৎক্ষণিক। অরুণিতা সরকার কাজ সমান চুলগুলো রেবন বেঁধে উঁচু করে জুটি বেঁধে নেয়।
মাকে রাগে চোখে তাকিয়ে থাকতে দেখে ফ্রুকুচকে বলে, হোয়াট? পাতা মেয়ের পিঠে কিল মেরে দাঁত কটমট করে বলল, একদম বাপের মতো হয়েছিস। ম্যানার্সলেস কোথাকার। এভাবে কারোর সাথে কথা বলে? ওরা তো সিনিয়র মাই ফুট। পিঠ ডলে বিরক্তি প্রকাশ করলো অরুণিতা। পাতা হতাশ ঢুকে যায়। এ মেয়ের নাক উঁচু, ম্যানারলেস লোকের ফিমেল ভার্সন। পাতা চোখ নামিয়ে জানাই বাড়ি ফিরে দেখে নেবে তাকে। অরুণিতার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে থাকে। বিজয় অনুষ্ঠানের এক পর্যায়ে নৃত্য পরিবেশন শুরু হয়। পাতা মেয়েকে বলল, আম্মু তুই না বললি ডান্স পারফরমেন্স আছে তোর, প্র্যাকটিসও করলি না? তাহলে? বাক্য অসম্পূর্ণ রেখে মেয়ের জবাবের আশায় থাকে। অরুণিতা নজর মঞ্চের নৃত্য পরিবেশন করা তারই সহপাঠীর মুদ্রার ওপরে। এই মুদ্রা তার জানা। সে চট্ট করে বলল, ভালো লাগছে না, তাই ম্যামকে বলে নাম কেটে এসেছি। স্পষ্টই মিথ্যে কথা। গম্ভীর মেয়ের জলজল করা চোখের পাতায় চোখ ঠিকই পড়ে তার। মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় শেষ পর্ব অনুষ্ঠিত হয়। পাতা হা করে শুনে যায় মেয়ের বক্তব্য। কি সুন্দর বড়দের মতো যুক্তি দাঁড় করাচ্ছে। গুছিয়ে অতি নম্রতার সাথে প্রখর আত্মবিশ্বাসী নিয়ে জবাব দিচ্ছে। আঙুল নাড়িয়ে অভিজ্ঞ ডিবেটরদের মতো ড্যাবেট করে যাচ্ছে। বিশাল এই অডিটোরিয়ামের শুধু তারই বাঘিনীর গর্জন শোনা যাচ্ছে। উপস্থিত বিচারক, শিক্ষক, শিক্ষিকা মণ্ডলী, আগত অতিথি, অডিয়েন্স, কাতারে বসা শিক্ষার্থী, গার্ডিয়ান সবাই মুগ্ধ নজরে তার মেয়ের ওপরেই। বউরের বাবা আসলে ভালো হতো। নিশ্চয় মেয়ের কর্তৃত্বে গর্বের ছাতিত চাওড়া হতো। গর্বের সাথে বলতো, দেখো পাতাবাহার, আমার সোনা। ইস, মেয়েটা নজর লেগে না যায়। মেয়ে 3টা ট্রফি হাতে দাঁড়িয়ে পাতা। মেয়ের টিচারের সাথে কুশল বিনিময় করে। মেয়ে তার পাশেই। এক পর্যায়ে এক শিক্ষিকা বলেন, ওর বাবাকে ইনভাইট করা হয়েছিল, উনি আসলেন না যে? ছেলের ম্যাচ আছে আজ, সেখানেই আছেন। শুরু হয়ে গেল ছেলের গুণগান। অরুণিতা বিরক্ত বোধ করে সেখান থেকে চলে আসে। মাঠে তার ক্লাস ফেলোরা গোল বৈঠক বসিয়েছে। অরুণিতা তাদের কাছে যায়। ক্লাসের সকল শিক্ষার্থী একসাথে দাঁড়ালো। সবচেয়ে লম্বা, সবচেয়ে স্বাস্থ্যবান মেয়েটা অরুণিতা। বয়সের সমতা বজায় রাখলেও শারীরিক গঠনের দিক থেকে সে 9-10 পড়ুয়া মেয়েদের মতোই। তাকে দেখে সহপাঠী জানতে চাইল, এই মোটু, ছুটিতে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? ব্রো, দার্জিলিং ঘোরাবে বলেছে। অরুণিতা সংক্ষিপ্ত জবাব। সবাই দার্জিলিং নিয়ে আলোচনা শুরু করে দেয়। কে কার সাথে গিয়েছে, হ্যান ত্যান। অরুণিতার সেসবে কান নেই। তার নজর ক্লাসমেট শায়ানের ওপরে। একটু পরপরই তার দিকে তাকাচ্ছে না, কেমন চোরা চাহনি। সেই চাহনির মানে দাঁড় করাতে সময় নেয় না অরুণিতা। শায়ান নামক ছেলেটা হঠাৎ সবার মাঝে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, যে যেখানেই যাস আমার কথা কান খুলে শুনে রাখিস। 31st নাইট, তার উপরে আমার বার্থডে। সো সেদিন সবাইকে আমার বাড়িতে দেখতে চাই। কোনো এক্সকিউজ শুনবো না। লিটারালি আমি বাড়ি থেকে তুলে আনবো সব কটাকে। শায়নের মা শায়রা শেখ অত্র স্কুলের শিক্ষিকা। তাছাড়াও শায়ন ক্লাস টপার। তাই তার ইনভিটেশন প্রত্যাখ্যান করা বোকামি। সবাই রাজি হয়। তবে অরুণিতাকে চুপ থাকতে দেখে শায়ন বলে, তুই লাস্ট ইয়ার আসিসনি, এবার বাহানা দেখালে তোকে সহ তোর ভাইকে তুলে আনবো। অরুণিতা বিরক্তিকর মুখ বানিয়ে বলল, ডোন্ট টক রাবিশ। নিউ ইয়ারে আমার বার্থডে, সো বড় জীবনেও রাজি হবে না। আমার তরফ থেকে আশা নেই রাখাই ভালো। শাহান তবুও চোরাচুরি করতে লাগলো। এমতো অবস্থায় পাতার আগমন। সবাই পাতাকে পাকড়াও করে অরুণিতাকে পাঠানোর জন্য। পাতার স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল, ওর বড় গার্ডিয়ান ওর ভাইয়া। ওর ভাইকে রাজি করালে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া জানুয়ারির প্রথম প্রহরেই আমার মেয়ে এসেছে এই দুনিয়ায়, তাই সম্ভাবনা খুবই ক্ষীণ। নেই বললেই চলে। যাই হোক, আমাদের যেতে হবে। ভালো থাকো সোনামণিরা। পাতা মেয়েকে নিয়ে চলে আসে। অরুণিতা পেছনে ফিরে যায় একবার। শায়ান কাবলাকান্তর মতো তার দিকে তাকিয়ে আছে। অরুণিতা মুচকি একটা হাসি উপহার দিল। কাজসমান চুল হাতের সাহায্যে উড়িয়ে সামনে ফিরে মায়ের সাথে পা মেলাই। স্বনামধন্য রেস্টুরেন্টে বসে পাতা বিরক্তিপুকে মেয়ের দিকে তাকিয়ে। অরুণিতার সেসব দেখার সময় নেই। সে পিজার স্লাইডে কামড় বসিয়ে বলল, মাম্মাম, খেতে মন চাইলে খাও, তবুও আমার খাবারে নজর দিও না। পাতা কটমট করে বলল, ফাস্ট ফুড কিনবি আর বাপের কাছে ঘ্যান ঘ্যান করবি? জিমে ভর্তি করিয়ে দাও, আমার ওয়েট বাড়ছে। সবাই আমাকে মোটু বলে খেপায়। আমি ডায়েট করব। শেষেরটুকু মেয়েকে নকল করে বলল পাতা। অরুণিতা গম্ভীর মুখে আর একটু গম্ভীর দেখালো। সে আধ খাওয়া পিজার স্লাইড রেখে দিল। টিস্যু নিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা সিস মুছে নিয়ে বলল, আদরের ছেলের জন্য লিভার কিডনি সব পুরে ছাড়কার হচ্ছে নিশ্চয়। আমারই ভুল তোমাকে সঙ্গে নিয়ে আসা। অবশ্য যতদূর মনে পড়ে আমি তোমাকে বলিনি আমার সাথে আসতে। আচ্ছা বাদ দাও, চলো মাম্মাম, অ্যাম ফেড আপ। পাতা ফোঁস করে শ্বাস ফেলে বলল, রাখছিস কেন আম্মু? কখন থেকে চড়ুইয়ের মতো টুকরি টুকরি খাচ্ছিস? জলদি শেষ কর। তোর বাবা ফোনের উপরে ফোন দিচ্ছে আর তুই ঢিলেমি করছিস। আর করবো না, চলো উঠো। এগুলো কে খাবে শুনি? খেয়ে নে চটপট, তারপর যাব। অরুণিতা উঠে দাঁড়িয়ে স্কুল ব্যাগ কাঁধে ফেলে বলল, আমার গলা দিয়ে আর নামবে না, তুমি খাও, আমি স্কুটির কাছে। হনহনিয়ে চলে যায় অরুণিতা।
পাতার মলিন চোখে চাই। সে তো এমনিতেই বলেছিল মেয়েটা মাইন্ড খেয়ে যাবে, কে জানতো। সে আধ খাওয়া পিজার স্লাইড হাতে নিয়ে ওয়েটারকে ডেকে বাকিটুকু প্যাক করে দিতে বলে। সাথে মেয়ের পছন্দের মিল্কশেক নেয়। অবশ্য খাওয়ার যোগ্য, সবই ওর ফেভারেট। কিন্তু সমস্যাটা হলো মেয়েটার একটু হেলদি, বেশি না, সামান্যই। আর এইটুকু হেলদিনেসে মেয়েটাকে মানায়। লম্বা চওড়া মেয়েটার এতটুকু স্বাস্থ্য না থাকলে বাসের কঞ্চি লাগবে যে। ওয়েটার খাবার প্যাকেটে পাতার হাতে দেয়। পাতা সৌজন্যমূলক হেসে বেরিয়ে আসে। বিল দেওয়ার ঝামেলা নেই। রেস্তোরাঁর নাম অরুণিতাস কিচেন, যার মালিকের নাম অরুণ সরকার। পার্কিং লটে যেতেই মেয়ের শুকনো মুখটা দেখে পাতার খারাপ লাগে। বড় বড় পা ফেলে কাছে আসে, হুট করে মেয়েকে জড়িয়ে ধরে। কপালে স্নেহে চুমু দিয়ে বলে, মাম্মাম অনেক সরি। আমার বুচুন বুড়ির মন খারাপ হবে জানলে কখনোই বলতাম না। অরুণিতার বোচা নাকের পাটা ফুলে উঠে মায়ের সম্বোধনে। সে বলেছে, হয়েছে আদিক্ষেতা, এবার চলো, তোমার আদরের ছেলে তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে। পাতা মেয়ের ফোলা ফোলা গাল টেনে দেয়। অরুণিতা বিরক্তি মুখে চায়। সে কি ছোট বাচ্চা নাকি যে এরকম আদিক্ষেতা দেখানো হচ্ছে? বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। পাতা ভ্যানিটি থেকে স্কুলের চাবি বের করে মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আস্তে চালাবি আম্মু, এই বয়সে হাত পা ভেঙে শয্যাশায়ী হওয়ার শখ নেই। অরুণিতার সব বিরক্তি খুশিতে রূপান্তরিত হয়। ভেতরে খুশিতে তা থই থই করলেও বাইরের স্বভাব সুবল গম্ভীর হয়ে রয়। খপ করে চাবি চিনিয়ে নিয়ে মুচকি আসলো। স্কুটি স্টার্ট দিয়ে বলল, অরুণ সরকার তো আছেই তার পাতাবাহারের সেবা করার জন্য। পাতা মেয়ের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। সযত্নে হেলমেট পরিয়ে দিয়ে বলল, ছেলে মেয়েদের দেখার পর ফুসরত মিললে তো এই অবাকের দিকে তাকাবে। অরুণিতা টেরা চোখে তাকিয়ে বলল, বাবা আমাদের একটু বেশি ভালোবাসে বলে তোমার সহ্য হয় না? না কি হিংসুটে তুমি মাম্মাম। পাতা হাসলো। পেছনে বসে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে সাবধানে বলল, আম্মু সাবধানে চালাবি। এদিক সেদিকে হলে তোর বাপ আমার খবর করে ছাড়বে যে চাবি কেন দিয়েছিলাম। অরুণিতা হেসে স্কুটি টেনে নিয়ে যায়। পাতা মেয়েটাকে মিনিটে মিনিটে সাবধান করে স্কুটি ধীরে আর অতি সাবধানে টানতে। অরুণিতা সেসবে কান দেয় না। সে নিজ মর্জির মালিক কিনা। এর মধ্যে অরুণ সরকারের কল আসে। এই লোক আরেক পাগল। পাতা রিসিভ করে বলল, আসটি রে ভোরের বাবা, এতটা উতলা হলে হয়? বাড়ি ফিরতে 20 মিনিটের বেশি লাগবে না, অথচ স্কুল থেকে বেরিয়েছ ঘন্টা আগে। পাতা হেসে বলল, আর 5 মিনিট, আসছি তো। আমার ছোট বাচ্চা না। অরুণিতা কোথায়? আমার উপরে রেগে আছে নাকি? অরুণিতা কপালে বিরক্তির ভাঁজ ফুটল। পাতা বলল, রেগে মানে বোম হয়ে আছে, কিছু বললে আপনার মতো ছাদ করে উঠছে। অরুণ সরকার হাসলো। দাও ওর কাছে। পাতা মেয়ের কানে ফোন ধরে। অরুণিতা বিরক্তি প্রকাশ করে বলল, মাম্মাম কান্ট ইউ সি আম ড্রাইভিং? পাতার কপাল চাপড়াতে ইচ্ছে করলে। অরুণ সরকার শুরু হয়ে গেল। বুঝতে বাকি নেই মেয়ে এই ব্যস্তবহুল শহরে স্কুটি চালাচ্ছে। রাজ্যের চিন্তা মাথায় ঘুরপাক খায়। পাতা বুজুং বাজুং বুঝিয়ে কল কাটে। মেয়েকে শাসিয়ে বলে, এই শেষ, এরপর আমার স্কুটি দিকে তাকালে খবর করে দেব। অরুণিতা মুচকি হাসে। বিয়ে মনে মায়ের সুন্দর মুখখানি দেখার চেষ্টা করে বলল, মাম্মাম তুমি অনেক প্রিটি দেখতে। আমার ফ্রেন্ডসরা প্রায় তোমার কথা বলে। তুমি এখনই যথেষ্ট ইয়াং দেখতে। সেই দিক থেকে পাপা বুড়ো হয়ে গিয়েছে। এই নিয়ে ওদের রাজ্যের চিন্তা। হয়েছে তেল দেওয়া, সামনে তাকা, দুর্ঘটনা ঘটতে কতক্ষণ? বলতে দেরি, অঘটন করতে দেরি হয়নি। এক বিলাসবহুল গাড়িকে ধাক্কা দিয়েছে স্কুটি। গাড়ির পেছনের ব্রেক লাইট ভেঙে গিয়েছে। অরুণিতা শুকনো ঢুকিল। সিগন্যাল পড়েছে তা খেয়াল করে নি বিধায় সব গাড়ি ব্রেক কষলেও সে পূর্বের গতিতেই চলছিল। যতক্ষণে টের পায় ততক্ষণে সে নিয়ন্ত্রণের বাহিরে। পাতা মেয়েকে বকে। ভাগ্য ভালো তাদের লাগেনি। মেয়েটাও না। সে মায়ের কাঁধে হাত রেখে বলল, আমার ভয় পাইছিস? অরুণিতার সামনে গাড়ির দিকে তাকিয়ে গাড়ির ফিউমিরনে কেউ তাকজাক চালাচ্ছে। গাড়ির ভেতর থেকে মেইলি আওয়াজ ভেসে আসছে, বাবু নেমে দেখো তো, কোন ইডিয়েট ধাক্কা দিল। ট্রেনে দুটো চড় লাগাতে ভুলবি না। অরুণিতা স্কুটি থেকে চড় চলতে নামে। মাকে তাড়া দেয়, মামাম তুমি সামনে আসো। পাতা মেয়ের কথা মতো কাজ করে। অরুণিতা মায়ের আড়ালে লুকিয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে সেই বাবু নামক মানব। নামে বাবু হলেও সে শারীরিক কাঠামোতে বাবু মোটেও নয়। আবার সামনে সিগন্যাল পড়ছে। চোখ কান খোলা রেখে রাস্তায় নামা উচিত। গম্ভীর আওয়াজে অরুণিতা উকি দিয়ে দেখে মানবকে। চোখাচোখে হয় 4 চোখের। বাবুর জোড়া ভ্রু যুগল এসব কুচকে যায়। হেলমেট পরে মনে হচ্ছে এই স্কুটি চালাচ্ছিল। আসল মজলিস এই মেয়েটাই। পরনে স্কুল ড্রেস, মানে বাচ্চা মেয়ে। কি দিনকাল এলো ভাই, বাচ্চা মেয়ে স্কুটি চালাচ্ছে। এই বয়সে তারা সাইকেলের টাওয়ারে ধাক্কা লাগিয়ে পেছনে পেছনে দৌড়াতো। পাতা অপরাধী মুখে ভদ্রলোককে জানালো, আসলে সিগন্যাল খেয়াল করিনি। ভাই আম সো সরি। যদি কিছু মনে না করি, গাড়ির সার্ভিসিংয়ের টাকা আমি পে করছি। দ্বিধায় পরে পাতা। টাকার কথা বলা অনুচিত হয়েছে। যদি তার জানের মতো নাক উঁচু হয়ে যায় তো রেগে যাবে। তবে সামনে ভদ্রলোক লাগলেন না। মিষ্টি হাসি উপহার দিয়ে অরুণিতার দিকে তাকিয়ে বললেন, সেসবের দরকার নেই। তবে হ্যাঁ, বাচ্চাই মনে হচ্ছে ওকে। রোডে বাচ্চা মেয়ের হাতে স্কুটি না দেওয়াই উত্তম। এ তো কিছুই না, বড় দুর্ঘটনা কবলে পড়তে পারেন।
থেমে অরুণিতার উদ্দেশ্যে বললেন, হেই ইউ প্রিটি গার্ল, তুমি তো ভারী পাকা, নিজে অপরাধ করে বড় বোনকে ফাঁসিয়ে দিচ্ছ। হাউ সেলফিশ ইউ আর। অরুণিতার নাকের পাটা ফেঁপে ওঠে, চোখ উল্টে বিরক্তিকর প্রকাশ করে। এত বকবক করছে কেন লোকটা? পাতা মেয়ের দিকে এক পল তাকিয়ে ভদ্রলোকের কথায় হেসে বলে, আমার একমাত্র আদরের মেয়ে, আপনি ভুল ভাবছেন। কি বলছেন? আপনার মেয়ে হয়? অবিশ্বাস্য। লোকটার চোখে মুখে অগাধ বিস্ময়। পাতা হেসে সম্মতি দিল। বাবু প্রাণ খোলা হাসি উপহার দিয়ে বলল, আই এম রিয়েলি সরি, বাট ট্রাস্ট মি, আপনাদের মা লাগে না। হেই প্রিটিকা, আপনার বাবাকে বলবেন, হি ওয়াজ দ্য লাকি ওয়ান। শেষাক্ত বাক্য অনুরিতার উদ্দেশ্যে ছিল। পাতা ঢের লজ্জায় পড়ে। লোকটা ঠোঁটকাটা স্বভাবের বুঝতে বাকি রইল না। অরুণিতা নিজ বিরক্তি ধরে রাখতে না পেরে খানিকটা রুদ্ধস্বরে বলল, সিগন্যাল ছেড়েছে, আপনিও গাড়ি ছাড়ুন। রাস্তায় দাঁড়িয়ে ফ্ল্যাট করছেন যত সব ফালতু লোকজন। লোকটার হাস্যোজ্জ্বল মুখের পরিবর্তন ঘটে। কি মেয়েরে বাবা, সত্যি সিগন্যাল ছেড়েছে। লোকজনের হর্নের তোপে থাকা যাচ্ছে না। সে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিয়ে ভিউ মিররে আরেকবার দেখে নেয় মা মেয়েকে। অরুণিতা চোখ রাঙায়, নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলে, ক্যারেক্টারলেস। এক্সিলেটরে থাকা হাত শক্ত হয়। মেয়েটার ঠোঁট নাড়ানোর শব্দের মানে দাঁড় করাতে কষ্ট হয় না। সেও বিড়বিড় করে, বেয়াদব। অরুণিতা হেলমেট খুলে মায়ের মাথায় দেয়। পাতা তপ্ত বিরক্ত হয়ে যায়। আম্মু, তুই এত বড় খোরস কেন? লোকটা যথেষ্ট ডিসেন্ট, অন্য কেউ হলে কেলেঙ্কারি বাঁধাতো। আর তুই কিসব বললি? লোকটা দিন দুপুরে ফ্ল্যাট করছে আর তুমি লাল নীল বেগুনি হচ্ছ। বাড়ি চলো, পাপাকে বলছি সব। পাতা কোনোই মারে, এই মেয়ে পুরোই বাবার কার্বন কপি। সরকার বাড়ির আলিশান গেট পেরিয়ে স্কুটির ভেতরে প্রবেশ করে। দারোয়ান মুচকি হেসে হাত তুলে লম্বা সালাম দেয়। পাতা পদুত্তরে হেসে সালামের জবাব নেয়। চোখ বুলিয়ে নেয় নিজ বাড়ির চত্বরে। সেই আগের মতো সবুজে ঘেরা একটুও বদলায়নি। দেখলেই চক্ষু শীতলতায় ভেসে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করে পাতা। অরুণিতা তার পিছু পিছু হাঁটে। অরুণ সরকার বৈঠকখানায় বসেছিল, সঙ্গে ভাতিজা রূপক সরকার। কথা হলো রূপক সরকার শীতকালীন ছুটিতে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। মা রবি আর বাবা আরিয়ান সরকারের থেকে অনুমতি না মেলাই প্রাণপ্রিয় চাচুকে জেঁকে ধরেছে। সরিষা, সোয়াবিন, নারকেল, অলিভ সব তেল ঢালা শেষ, তবুও চাচুর মুখ দিয়ে হ্যাঁ বেরোলো না। দেখে হতাশ হলো। অভিমানী স্বরে বলল, গেলাম না কক্সবাজার, কি হলো? এবারে ছুটি আমি ঘরে বসে কাটিয়ে দেব। ভোর ভাইয়া বন্ধুদের সাথে দার্জিলিং যাবে, তাকে অনুমতি দেওয়া হলো। আমার বেলায় সকলের গড়িমাসি আসে, তো তুই যা ওদের সাথে। টিভিতে চলমান নিউজে চোখ রেখেই বলল অরুণ সরকার। রূপক রাগ দেখিয়ে বলল, তোমার ছেলে নিবে না আমাকে? আনিপু, নয়ন, অরু সবাইকে নিবে। আমাকে ভাইয়া সহ্য করতে পারে না, যেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগেছি আমি। অরুণ সরকার তাৎক্ষণিক ঘাড় মুড়িয়ে তাকায়। কৌতূহল দামাতে না পেরে বলে, ওর গার্লফ্রেন্ড আছে? রূপক থতমত খেয়ে গেল। ভোর ভাইয়া জানলে তোকে উল্টায় লটকিয়ে পেটাবে। সে হৈ হৈ করে বলল, চাচু ওই দেখো, আমা আর ওরও আসছে। অরুণ সরকার সেদিকে তাকালো। পরপর ঘাড় বাঁকিয়ে ভাতিজার দিকে তাকিয়ে ফিরতেই বান্দা হাওয়া। অরুণের খাটকা লাগলো মনে। কাহিনী কি সত্যি? সে টিভি মিউটে দিয়ে এগিয়ে যায়। মেয়ের কাঁধে জড়িয়ে অনুতাপের সাথে বলল, পাপা অনেক সরি সোনা। নো নিড পাপা, ব্রো কোথায়? অরুণ সরকার মেয়ের গম্ভীর মুখের পানে তাকায়। খারাপ লাগে তার, তারই যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলেটা এত অনুরোধ করলো তাই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এসেই বেরিয়েছে টুটুলের সাথে। ওর ঘরে থাকার সময় কই, এসেছে 420 করে ঘুরে বেড়াবে বন্ধুদের সাথে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও। অরুণিতা মাথায় নেড়ে চলে যায়। কয়েক কদম এগোতেই অরুণ সরকার পিছু ডাকে। অরুণিতা পিছু ফিরলে অরুণ বলে, আমি তোমার ডেবিটিং পারফরমেন্স দেখেছি। তোমাদের স্কুল গ্রুপে কেউ ভিডিও করেছে, সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। অনেক ভালো ডেবিট করেছ, শুধু মুখে হাসিটা মিসিং ছিল। এখনও মিসিং হাসিটা। অরুণিতা ছোট্ট পরিসরে ধন্যবাদ জানিয়ে চলে যায় ঘরে। কাঁধের ব্যাগ বিছানায় ছুঁড়ে পায়ের শু ও উদ্দেশ্যহীন ছুঁড়ে ফেলে। একেবারে পায়ের মোছা, গায়ের কোট, টাই, হাতঘড়ি। হঠাৎ ছোট ছোট গম্ভীর চোখে বিছানায় আটকায় মস্ত বড় টেডি। টেডির পেটে গোটা অক্ষরে সরি সোনা লেখা। গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। টেডি টেনে বুকে চড়াই। খেয়াল করে বিছানায় আরও কিছু আছে। রিপেয়ারিং মোড়ানো বক্সে উপরে লেখা, কংগ্রাচ সোনা। অরুণিতা কৌতূহল নিয়ে বক্স খুলে দেখে। নিমিষেই চোখের আকার বড় হয়। গঙ্গুর, তাও সোনার জড়িতে বানানো। পাতা গলা খাকারি দেয়। অরুণের বাহু জড়িয়ে ধরে সেটাই মাথা টেকিয়ে বলে, একদম বাপের মতো হয়েছে। গোমরা মুখ না কুচো, ম্যানার্সলেস। অরুণ পাতার দিকে তাকায়। পাতা খিলখিল করে হেসে দেয়। অরুণ সরকার চেয়ে চেয়ে দেখে তার হাসি। একসময় রাশভারী গলায় ডাকে, পাতাবাহার। পাতাবাহার ডাকে নিত্য পরিচিত পাতা। তবুও লোকটা যখন গমগমে সুরে তুলে পাতাবাহার ডাকে, বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যায়। নতুন অনুভূতির শ্রোতা জাগ্রত হয়। সে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে পরবর্তী কথা শোনার জন্য। গভীর অরুণ সরকার সরকার চিরচেনা সুরে বলল, পাতাবাহার আসলে আমার পুরো পরিবারই হাসে। আমার পাতাবাহারের মুখে সর্বদা সুখের হাসি লিপটে থাকুক।
রোলার কাস্টারে মানুষের গগনবিদারী চিৎকারে অনুরাগের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। তন্মধ্যে পাশে থাকা বন্ধু টুটুল তো ভয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাছে। এবার রোলার কোস্টারে আসল মজা উপভোগ করে সে। রাইড শেষ করে টুটুল বন্ধুর পিণ্ডে চটকায়, গড়গড়িয়ে বমি করে মাটিতেই বসে পড়ল। অরুণাভ বিরক্তি মুখে বলল, সেম অন আয়ু, মান সম্মান সব শেষ। ওই দেখ মেয়েরা এদিকে তাকিয়ে আছে, রাখ তোর মেয়ে, এদিকে আমার জান যা যায়। আর ও মেয়েদের নিয়ে পড়েছে। যাই বলিস, লাল টপস পরা মেয়েটা কিন্তু হেব্বি দেখতে, পাশের জন্য কম না। বল পাল্টাতে সেকেন্ডের সময় নেয় না টুটুল। অরুণাভ পানির বোতল ছুঁড়ে মারে, কি যখনও পছন্দ তোর? 2,500 টাকার মেকআপ আর কিছুই না। ওরকম মেকআপ তোর উপরে অ্যাপ্লাই করলে তোকে আরও হেব্বি লাগবে। তা ভুল বলিস নি, তবে আমি খেয়াল করেছি আমার কোনো মেয়েকে ভালো লাগলেই তুই 101টা কারণ দেখিয়ে আমার মনটা ভেঙে দিস। তোর সমস্যা কি হ্যাঁ? আমার লাভ লাইনে ভিলেন কেন হচ্ছিস? অরুণাভ হুডের চেইন লাগায়, কমলার শেডের সানগ্লাস পরে নিয়ে হিংসুটে সুরে বলে, জাহির সি বাত, আম ফিল জেলাস। আমার বেস্ট ফ্রেন্ডের সম্পূর্ণ প্রায়োরিটিতে আমিই থাকবো। আমি তোকে ভালোবাসি, সেরকম ভালোবাসা না যেরকম তুই ভাবছিস। আমি তোকে বন্ধু বন্ধু ভালোবাসি। এই টুটুল, কোথায় যাস? টুটুল পেছন ফিরেও তাকায় না, গাল চড়িয়ে বলে, শালা তোর হাব ভাব সুবিধার না। আমি আমার ইজ্জত খোয়াতে চাই না। মানে মনে প্রাণে ফুসফুসিয়ে কলিজায় প্রীতিথলিতে সবেতে আমি আমার না হওয়া বউয়ের। অরুণাভ তাঁত কিরমির করে, ছুটে এসে বন্ধুর পশ্চাতে লাথি মারে। দুই বন্ধুর ঠোকরাঠুকরি শুরু হয়ে গেল। গেল তো গেলই, থামলই না। ক্ষুধা লেগেছে, চল কিছু খাই। আমি আপাতত ফতুর, যা ছিল রিং নিয়েই খতম। আজকে ট্রিট আমার তরফ থেকে। তবে হ্যাঁ, কম কম খাবি, তোর মতো ধনী তুলাল না আমি। আর তার উপরে আমার কিপটুস বাপ হাত খরচ দিতেই চায় না। অরুণাভ হাসল। তার কাছে এক রেস্টুরেন্টে গিয়ে অর্ডার কাটে। টুটুল বন্ধুকে খাওয়ানোর সুযোগে লোভে নাই। তবে অরুণাভ 1 কাপ কফিতেই সীমাবদ্ধ। টুটুল চোখ রাঙাতে অরুণাভ ফোঁস করে শ্বাস ফেলে বলে, এমন ডায়েট আর এসব খাবার খাওয়ার টোটালি নিষেধ, বোঝার চেষ্টা কর। টুটুল বুঝতে পারে, তবুও মোরগ পোলাওয়ের প্লেট ঠেলে দেয়। ব্যাস হয়ে গেল ডায়েট। মোরগ পোলাওকে নিষেধ করার সাধ্যই তার নেই। খাওয়ার এক পর্যায়ে অরুণাভ বলল, যদি রিজেক্ট হয় তখন কি করণীয়? টুটুল বিরক্তিতে মুখে তুলে বলল, তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন? রিজেক্ট হলেও কিছুটি যায় আসে না। আঙ্কেলকে বলে সোজা বিয়ে, তারপর হানিমুন, দেন বাচ্চা কাচ্চা। অরুণাভ টেবিলের নিচে পা দিয়ে বাড়িয়ে বন্ধুর পায়ে পাড়া দেয়, কটমট করে বলে, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আর হানিমুন বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছে। টুটুল অদ্ভুত চোখে তাকালো, লেগ পিসে কামড় বসিয়ে শুধালো, বিয়ের বয়স হয়নি তোর? কদিন আগে না বাচ্চা গেল? 20 রানিং, নেক্সট ইয়ার 21 যদি বেঁচে থাকি। টুটুলের মুখে চিন্তা, তবুও বন্ধুকে আশ্বাস দেয়, তুই অহেতুক চিন্তা করছিস, ও অ্যাকসেপ্ট করে দেবে। অরুণাভ আশ্বস্ত হয় না, চিন্তা হয় ঠের। ফোনে রিংটনের আওয়াজে চিন্তার দরজা বন্ধ হয়। টুটুল ভ্রু উঁচিয়ে জানতে চায়, কে আঙ্কেল? অরুণাভ না বোধক মাথা নেড়ে মুচকি হাসলো, রিসিভ করে বলল, হ্যাঁ প্রহর, বলো শুনছি। চোখে কমলা শেডের সানগ্লাস, হুডির টুপি পরা তরুণ, ঈষৎ লম্বা চুলগুলো কপালে শোভা খাচ্ছে। হাতে গাড়ির চাপে ঘুরিয়ে ঠোঁট চোখা করে সিটি বাজিয়ে সরকার বাড়ির ভেতরে প্রবেশ করে অরুণাভ সরকার। তার গমগমে খবর টের পেতেই চার পায়ে ছোট্ট প্রাণটি ছুটে আসে লেজ নাড়িয়ে, মিউ মিউ করতে করতে শত শত অভিযোগ জানায়। অরুণাভ মুচকি এসে 2 হাতে তুলে নেয় তাকে, গায়ে হাত বুলিয়ে বলে, অ্যানা, লিটল বেবি, হাউ আর ইউ? ডিড ইউ মিস মি আ লট? বিড়ালের চাবকের নাম অ্যানা, পাতাবাহারের একমাত্র বংশধর, সাথে অরুণাভের চোখের মণি। অ্যানা মালিকের আদরে শান্ত হয়ে মিহিসুরে মিমিউ ডাকে। অরুণাভ তাকে কোলে দিয়ে ড্রয়িং রুমের দিকে এগোয়, প্রতিবারের মতো সর্বোচ্চ গলায় হাঁকিয়ে ডাকে, আম্মু। মিনু আপার সাথে বসেছিল পাতা। নয়নটার কাল রাত থেকে জ্বর, সকালের দিকে কমলেও বিকেলে হতেই আবার গা কাঁপিয়ে জ্বর আসেছে। মিনু আপা এতেই ভয়ে কান্না জড়িয়ে দিয়েছে। আবারই ভাইয়ার মুখের দিকেও তাকিয়ে থাকা যাচ্ছে না। পাতা হাসলো তার উদ্বেগ দেখে। একমাত্র বুকের ধনকে কতটা চোখে হারায় মিনু আপা আর আবারই ভাই। শুধু অরুণ সরকার একা না, আরও অনেক পিতা পাতা আছে যারা পারে না কলিজা কেটে ছেলে মেয়ের হাতে তুলে দিতে। ছেলেটাকে পাতা মিনু আপাকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে আসে। তন্মধ্যে অরুণাভের 4-5 বার হাঁক ছাড়া হয়ে গিয়েছে। পাতা তড়িঘড়ি পা চালায়, ছেলে দর্শন মিলাতেই বোমন ভোলানো হাসি দেয়। দেখো দেখো, আমার ছোট বাবা এসে গেছে। মায়ের কথায় অরুণাভ হেসে বলে, 5 ফুট নয় আমি, আর তুমি আমাকে ছোট বলছো আম্মু? পাতা এগিয়ে আসে, তার কোমর চড়িয়ে ঘাড় উঁচু করে উঁকি দিয়ে ছেলেটাকে দেখে তখন পাতাকেই ঘাড় উঁচু করতে হয়। কি লম্বা হয়েছে! সে হাত বাড়িয়ে গাল চেপে ধরে এদিক ওদিকে ঘুরিয়ে বলল, আমার কাছে তো তুমি সেই ছোট্ট ভোর সোনাটাই। চেহারায় কি হাল হয়েছে বাচ্চাটার! চোপা বেরিয়ে এসেছে আমার ছেলেটার। হাই আল্লাহ, কতদিন তোমার হাতে খাইলাম, আমার বউটা ক্ষুধা লেগেছে, আগে আমাকে খাইয়ে দাও। অরুণাভ মিষ্টি হেসে আবদার জুড়ালো। পাতা নিষ্পলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হাসে, তার চোখে জলকানা
জমতে সময় নেয় না। অনুরাগ ক্লান্ত চোখে চায়। কোলের আয়নাকে নামিয়ে দিয়ে হুড়িতে হাত মুছে নেয়। মায়ের মুখখানি আঁচলায় ভরে কপালে চুমু দিয়ে বলে, আম্মু এত ইমোশনাল কেন তুমি? এখানে ইমোশনাল হওয়ার কি আছে পাগলি? 2 মাস পর সুরত দেখলে ইমোশনাল হবে না। এখন তো বড় হয়ে গেছো। আম্মু আপু না হলেও তোমার চলে, কিন্তু তোমাকে ছাড়া যে আমার দিনগুলো কাটতে চায় না। অরুণাপ্র কুচকে বলল, রাগ তো আমার কথা করার কথা। কত করে বললাম আজকে ম্যাচটা দেখার জন্য। আপু এলেও তুমি এলে না। তুমি তো আমার একটা ম্যাচও দেখোনি। আমি যেতে চেয়েছিলাম, অরুর স্কুলে ফাংশন ছিল, তাই তোমার আপু অরুর সাথে পাঠিয়ে দিল। আমি প্রতিবার যেতে চাই, তোমার আপু যেতে দেয় না। তোমার বন্ধুরা নাকি উগ্র। আইভোর, তুমি বাজে ছেলেদের সাথে মিশো। পাতার কণ্ঠে তেজ ফিরে এসেছে। অরুণাব কলা খাকারি দেয়। এই আপু না, সে বলল, প্রথমত আমার একটাই বন্ধু, সে টুটুল। বাকি সব তেমন যেমন ধরেই না। আর আপু যাদের কথা বলেছে ওরা আমার টিমমেট, অধিকাংশই সিনিয়র বাট মিশুক। ওরাও যথেষ্ট ভদ্র, প্রচণ্ড ফান লাফিং। আপুর সাথেও মজা করে, আর আপুকে তো জানোই। পাতা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। অনুরাগ মায়ের গালে টেনে দিয়ে বলল, মাই সো মাচ সুইট আম্মু। জুসি বাদ দাও। আচ্ছা, একদিন আমি সাথে করে নিয়ে যাব তোমাকে। সেই দিন সবার সাথে পরিচয় করাবো। তুমি ওদের সাথে দণ্ড মিশলেই বুঝে যাবে ওরা কেমন। আর আব্বু কেন তোমাকে নিয়ে যায় না তাও। শেষের কথাটা মিনমিনে সুরেই বলল অরুণাভ। পাতা হেসে বলল, হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার আনছি। ঘরে নিয়ে যাবা নাকি নিচে আসবে? নিচেই আসছি, দাড়ি ফাঁকা ফাঁকা লাগছে কেন? আশেপাশে চোখ বুলিয়ে নেয় অরুণাভ। পাতা একে একে সবাইকে খোঁজ দিল। তোমার চাচু আর চাচিমদি এক কলেজের ইনভিটেশনে গিয়েছে। ছোটজন তার নানুর বাড়িতে, আনিবুড়ি আর ওরু লাইব্রেরি রুমে। রূপ ট্যুরে যাওয়ার অনুমতি পায়নি বিদায় দরজা আটকে অন্বেষণে আছে। নয়নটার কাল থেকে জ্বর, তারই চিন্তায় আবরি ভাই আর মিনু আবার চোখে ঘুম নেই। সুপিয়া খালা রান্নাঘরে। অরুণাবের কপালে চিন্তার ভাঁজ। আমি নয়নকে দেখে আসি একবার, তুমি এক কাজ করো, আগে পুপ্পিকে ফোন দাও, প্রহরকে যেন এক্ষুনি পাঠিয়ে দেয়। এক্ষুনি মানে এক্ষুনি। পাতা হেসে বলে, তোমার বাবা তাকে আনতে গিয়েছে। অরুণাব কিছু বলল না আর নয়নের ঘরের দিকে চলে যায়। দরজায় কড়া নেড়ে অনুমতি চাই। ও মিনু খালা, আসবো? ভেতর থেকে মিনু খালার কণ্ঠনত আওয়াজ ভেসে আসে। কে? মিনু খালা নিজ ছেলে পায়ে পেয়ে আমাকে তো ভুলেই গেছো, বিড়বিড় করে অরুণাভ গোমরা মুখ করে বলল, আমি অরুণাভ। কেডাই? চোখের পলকে স্বাভাবিক মুখটা গম্ভীর হয়ে আসে। অরুণাভ চলে যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই আবেরি দরজা খুলে দেয়, ডাকে, আরে ভোর বাবা যে, কখন আইসো? অরুণাভ থেমে যায়, আবিরের দিকে ফিরে বলল, মাত্রই। নয়নের জ্বর কেমন? আবিরে ব্যথিত মুখে ছেলের হালচাল জানাই। অরুণাভ ভেতরে প্রবেশ করে। সবার আগে নজর কাড়ে মিনু খালা। আগে যেমন ছিল তেমনই আছে, পরিবর্তন বলতে শুধু চুলগুলোই পেকেছে। ছেলের শিওরে বসে পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এককালে স্নেহডোবা হাত তার মাথায় বিলি কেটে দিত। অরুণাভ মিনু খালার দিকে তাকিয়ে মলিন হাসল। সে যে এসেছে, খালা মুখ তুলে দেখছেই না। সে চোখ ফিরিয়ে নয়নের জ্বর পড়া মুখের দিকে তাকালো। এই ছেলে 12 মাসে 13 বার অসুস্থ হয়। সে বলল, চাচুর সাথে আগে কথা বলে ভালো একটা ডাক্তার দেখাও তোমার ছেলেকে। কোনো কোনো অসুস্থ হওয়ার ভালো লক্ষণ নয়। শেষে কথাটুকু বলে আফসোস হলো বই কি। মিনু খালা কেমন কেঁদে উঠল। তার বেশ খারাপ লাগে, তবে তার চেয়ে বেশি খারাপ লাগে মিনু খালা একেবারে তার দিকে তাকালো না। অরুণাব আর দাঁড়িয়েই না সেখানে। হয়তোবা মিনু খালা ছেলে চিন্তায় তাকে খেয়াল করেনি। চমকিবে ফাগুনের পাবনে, পশিবে আকাশবাণী শ্রাবণে, চমকিবে ফাগুনের পাবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। মায় বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তবে ধারিবারের করিপন আকারে মায়াবন বিহারিণী। লাইব্রেরি থেকে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে, সাথে ঘুঙুরের ছন্দপতন। অরুণাভ সেদিকেই এগিয়ে যায়। লাইব্রেরির দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে ভেতরে নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন দেখে। বোন অরুণিতা নাচের মোটা ঠিকঠাক পরিবেশন করলেও তার নৃত্যসঙ্গী কাঁচামাচা করে অরুণিতার দেখে দেখে হাত পা ছুটছে। সেগুলোকে আর যাই বলা হোক, নাচের মুদ্রা অন্তত বলা চলে না। সে মুঠো মুখের সামনে চেপে করে কেসে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। অরুণিতার সজাগ দৃষ্টিতে দরজার পানে চাইল। ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসল। পরপর বড় বোন আনিকার পানে তাকিয়ে ভাইকে পুরো নাচিয়ে টিচ করল। অরুণাভ চোখ পাকায়। অরুণিতা নাচ থামিয়ে মিউজিক অফ করে। আনিকা ক্লান্ত ভঙ্গিতে কাউচে গা ছেড়ে দিয়ে বলল, অরুরে, এসব মোটা আমার দ্বারা হবে না। তুই বরং সিম্পল কিছু শিখিয়ে দে, লাইক গোলাপি শেয়ারারা সাকি সাকি তোরে বাঁচতে ফালাক সে মে চাঁদ লাউঙ্গি। থেমে যায় আনিকা। অরুণাভকে দেখে পুরো কুচকে নিয়ে বলল, তুই কবে টপকালি রে? যতদূর জানি লিগে এখনো সেমিফাইনাল ম্যাচও হয়নি। তাহলে? বলতে বলতে চোখ মুখে কৌতূহলপূর্ণ হাসি ফুটে ওঠে। বুঝতে পারে ফিরে আসার কারণ। অরুণিতার দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি উপহার দিয়ে বলল,
ওরে, তোর লুজার ভাই আবারও বিনা টপিতে বাড়ি ফিরেছে। কি যেন বলেছিল? ও হ্যাঁ, ক্যাব ছাড়া বাড়িতে ফিরলে নাড়া হয়ে পুরো কলোনিতে 2 রাউন্ড দেবে। অপমানে অনুরাফের মুখটা থমথমে হয়ে আসে। সে তাৎক্ষণিক হনহনিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আনিকা হুহা সরে হেসে পুরো ঘর মাতিয়ে ফেলে। অরিনিতা গোমরা মুখে বলল, এভাবে না বললেও পারতে আপু। ব্রো অনেক ভালো খেলেছে। লিগে এ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছে, রানও আছে অনেক। 2বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। আমার ব্রো অলরাউন্ডার। আনিকা মুখ মুছড়ে বলল, এসেছে গরিবের অলরাউন্ডার। সেমিনার ড্রপ করে বসে আছে তোর ভাই। চাচু জানলে ওর পিঠের চামড়া তুলে লবণ মাখাবে। অরুণিতার গম্ভীর মুখে হাসির ছিটেফোঁটাও নেই। ভাইয়ের জন্য চিন্তা হয় ঠের। সে মেঝেতে বসে ঘুঙুর খুলে নেয়। আনিকা পানির বোতল হাতে নিয়ে বলল, ওর জানিস তোর ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? অরুণিতা কোনা চোখে চায়। অতি স্বাভাবিকভাবে জানতে চায়, তাই নাকি? চেনো ব্রোর গার্লফ্রেন্ডকে? চিনলে তো হতোই। একটা বালতি কিনে মেয়েটাকে সমবেদনা জানিয়ে আসতাম। দুনিয়ায় ছেলের অভাব পড়েছিল বুঝি? বলে খিলখিলিয়ে হাসে আনিকা। অরুণিতার মুখে এবারও হাসি ফুটল না। আনিকা হাসি থামিয়ে এগিয়ে আসে। অরুণিতার মাথায় কাঁচটা মেরে বলল, হাসতে ট্যাক্স লাগে? তোর ভাইয়ের গার্লফ্রেন্ড যেমন তেমন, আর তোর মতো খরাসও যার কপালে আছে, সেই বান্দার জন্য সমবেদনার পুকুর খুললেও কম পড়বে। আমি আর আমার ভাইকে নিয়ে না পড়ে নিজের দিকটা আগে ভাবো আপু। সেদিন চাচিমণি তোমার বিয়ের কথা বলেছিল। অরুণিতার অতি স্বাভাবিক চিত্তে বলা কথাটাই আনিকার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। সে ধপাস করে মেঝেতে পড়ে বসে। ছোট বোনের হাত চাকিয়ে জানতে চায়, এই ওরু, মজা করছিস নাকি আমার সাথে? তোমার কি মনে হয় আমি মজা করছি? অরুণিতা মিথ্যা বললে না। না, মেয়েটা মজা করার স্বভাব আছে, তবে আনিকার ষষ্ঠী মুখটা পাংশুটে হয়ে আসে। অরুণিতা সবই খেয়াল করে। কিছু বলতে উদ্যত হয়, কারো আগমনে বার্তায় থেমে যায়। আনিকা অরুণিতার নজরে পিছু নেয়। দরজায় অরুরাব দাঁড়িয়ে, হাতে একটা বক্স। সেও অরুণিতার মতো কৌতূহল নিয়ে তাকিয়ে রয়। অরুণাব ঈষৎ হাসে। এগিয়ে এসে বক্সটা আনিকার মুখের সামনে রেখে বলে, এখানে গুনে গুনে 6টা কাপ আছে। সবগুলো ইম্পোর্টেড। আমি বলেছিলাম কাপ আনবো, এনেওছি। সো নাড়া হয়ে কলোনিতে চক্কর দেওয়ার প্রশ্নই আসে না। আর এটা নিয়ে আরেকবার খোঁচাখুচি করলে তো রূপাঞ্চলের মতো চুল আমার হাতে কুরবানি হবে। সো সাবধান। আনিকা ভ্যাবাচাকা খেয়ে যায়। কি পাল্টিবাজ ছেলে! নিচে লম্বা বেনুনি শক্ত করে ধরে দাঁত কটমট করে আনিকা বলল, আমার চুলের দিকে নজর দিলে তোর চোখ আমি উপড়ে নেব। আর বেশি তিরিংবিরিং করলে চাচুকে বলে দেব তোমার ছেলে ফিডার খাওয়ার বয়সে গার্লফ্রেন্ড নিয়ে করে। আনিকার কান টেনে ধরে অরুণাব মুখ বিকৃত করে বলল, চাচুর চামচি, কিছু হলে চেঁচা করিস। আর আমার গার্লফ্রেন্ড আছে তোকে কে বলল শুনি? আনিকা নিজ কান ছাড়ানোর চেষ্টা না করে উল্টো অরুণাবের চুলের মুঠি ধরে নিয়ে বলল, ছাড় আমার কান, নইলে চুল একটাও আস্ত থাকবে না। আর চাচুকে এটাও বলে দেব তুই কান ফুরো করেছিস। আমার কান আমি যা ইচ্ছে তাই করি, তোর সমস্যা নাকি? হ্যাঁ, আমার পেছনে কেন পড়ে থাকিস তুই? আমি তোর পেছনে পড়ে থাকি নাকি তুই আমার পেছনে লাগিস সবসময়? আমি চাচুকে এটাও বলে দিব যে তুই নীলাকে লাভ লেটার দিয়েছিস। ওটা লাভ লেটার না, কোশ্চেন পেপার ছিল। সেটা আমি জানি, নীলা জানে, তুইও জানিস, কিন্তু চাচু তো জানি না। সবসময় চাচু চাচু কেন করিস? তোকে তো আমি দুজনের 3য় বিশ্বযুদ্ধ ঘোষণা করে দেয়। অরুণিতা ধৈর্যের সীমা লঙ্ঘন হয়। বাচ্চাদের মতো চুলোচুলি কানাকানি লাগিয়ে দিয়েছে এরা। সে গম্ভীর গলায় বলল, 5 সেকেন্ড সময় দিলাম, সিদ্ধান্ত নাও তোমরা। থামবে নাকি আমি চাচিমণিকে ডাকবো? 5 সেকেন্ড না, এক পলকেই দুইজনে যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে নেয়। চাচিমণিকে যেমন আনিকা আপু ভয় পায়, তার চেয়েও ঢের বেশি ভয় পায় ব্রো। কারণ তার জানা আছে। তবে হ্যাঁ, ব্রো আর চাচিমণির মধ্যে সংগঠিত নীরব যুদ্ধ সে টের পেয়েছে। শুধু কারণ উদ্ঘাটন করা বাকি। ভাইটুস, কি আমার জন্য বউ এনেছো? তুমি দেখেছো আমার বউকে? দেখতে মাম্মামের মতো সুন্দর তো। অরুণ সরকারের ভ্রুকুটি একত্রিত হয়। এক্সিলেটরে ঘুরিয়ে বামে মন নিতে চাইল সে। কিসের বউ? কার বউ? বললাম তো আমার বউ। এনেছো? অরুণ সরকার সে কথায় জবাব না দিয়ে বলল, তুমি বউ দিয়ে কি করবে? বউ দিয়ে মানুষ কি করে? অরুণ সরকার চোখ পাকায় ফ্রন্ট সিটে বসা মানবের উদ্দেশ্যে। মানব ডোরালো না মোটেই। ব্রু উঁচিয়ে আবারও বলল, বললে না বউ দিয়ে মানুষ কি করে? অনেকটা সময় নিয়ে ভাবে অরুণ সরকার, কিন্তু কাঙ্ক্ষিত জবাব মিলল না। আসলেই তো, বউ দিয়ে মানুষ করেটা কি? যা যা করে তা তো এই ক্ষুদে মানবকে বলতে পারবে না। তাই শাক দিয়ে মাছ টাকার অভিপ্রায় বলল, প্রহর, এসব কেমন ধারার প্রশ্ন? প্রহর গাল ফুলিয়ে বলল, বকছো কেন? ভালো প্রশ্নই তো করেছি, তুমি জানো না বললেই তো হয়। অরুণ সরকার হাত বাড়িয়ে ফুলো গাল টেনে বলে, আচ্ছা তুমি বলো, বউ দিয়ে মানুষ কি করে? আমি কিভাবে বলবো পাপা? আমার কি বউ আছে নাকি? তোমার বউ আছে, তোমার জানার কথা। অরুণ সমস্ত ধ্যান ড্রাইভিংয়ে সঁপে দেয়। এই ছেলের সাথে কথা বলা যাবে না, বলেই ফাপড় আটকে আসবে। প্রহর সিট বেল্টটা খুলে বলল, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো। পপ্পি নুডলস দিয়েছে, ওটা দাও। অরুণ গাড়ির গতি কমিয়ে পেছন থেকে ছেলের ব্যাগ
ব্যাগটা নিয়ে আসে। ব্যাগ থেকে টিফিন বক্স, ওয়াটার বট বের করে দেয়। প্রহর বোতল খোলার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলল, একটা বউ থাকলে এত কষ্ট করতে হতো? বউ ঢাকনা খুলে মুখে পানি ধরিয়ে খাইয়ে দিত। অরুণ সরকার পট্টি ছিনিয়ে নেয়, ঢাকনা খুলে ছেলের মুখে ধরে বলল, সোনাতে খাতনা হয়নি, উনি বউয়ের হাতে পানি খাবে। প্রহর চুকচুক শব্দ করে পানি খায়। পানি খাওয়া শেষ করে সে প্রশ্ন করে, সুন্নাতে খাতনা কি কিভাবে হয়? পাপা তোমার হয়েছে, আমার কিভাবে হবে? অরুণ শুনেও না শোনার ভান করে গাড়ি চালায়। প্রহরকে নুডলসের বক্সের সাথে যুদ্ধ করতে দেখে হাত বাড়িয়ে খুলে দেয়। প্রহর আবারও বলে, একটা বউ থাকলে তোমাকে কষ্ট করতে হতো না পাপা। অরুণ সরকার অতিষ্ঠ হয়ে ওঠে। কি বউ বউ লাগিয়ে দিয়েছে, নিশ্চয় বড়জনের কাজ। নিজের বউ দরকার সে কথা বলতে না পারাই ছোটজনের মাধ্যমে প্রকাশ করছে। কি নির্লজ্জা হয়ে উঠেছে দিনকে দিন। অথচ ছোটবেলায় বিয়ের কথা বললেই লজ্জায় কেঁদে দিত, চেঁচামি করতো, কখনো বিয়ে করবে না। সে প্রহরকে বলল, বউয়ের ভূত মাথায় কে চাপালো? ভাইটুস। প্রহর নুডলস খেতে খেতে জবাব দেয়। নিজ সন্দেহ ভুলে যাওয়ায় অরুণ সরকার ফোঁস করে শ্বাস ফেলল। ছেলে মেয়ে বড় হয় কেন, ছোটবেলাতেই তো সুন্দর ছিল, ঠিকঠাক গাড়ি গচালো না। নবাব পুত্তরের বিয়ের ভূত চেপেছে, কদিন পর বিয়েও করবে, বউ আসবে, তারপর বাপকে বলেই যাবে। পেট পরে নুডলস খাওয়া হলে প্রহর হামি তোলে, কিছু না বলে বিড়াল ছানার মতো বাবার কোলে চড়ে নেয়। বুকে মাথা পেতে চোখ বুজে নেয়, ঘুম ঘুম কণ্ঠে বলে, পাপা শীত লাগছে। অরুণ এক হাতে ছেলের পিঠে রাখে, গায়ের কোট খুলে ছেলের পিঠে দিয়ে ঢেকে নেয়। কপালে আছড়ে পড়া চুল সরিয়ে স্নেহে চুমু দিয়ে মাথায় থুতনি ঠেকিয়ে বিড়বিড় করে, বউ নামক ভূত ছোট, ছোট বড় দুজনের মাথা থেকে নামিয়ে দাও দয়ার আল্লাহ। আমার চড়ুইদের বউ নামক প্রেতনীদের হাত থেকে রক্ষা করো। বাবার ছানাদের বাবার বুকেই ফিরিয়ে দাও। সারা রাস্তা বাবার বুকে ঘুমেই কাটালো প্রহরের। অরুণ সরকার প্রচণ্ড বোধ করে, ছেলে মেয়েগুলো চোখের আড়ালে বড় হলেই তার মাথায় চিন্তার পাহাড় জমে। ছেলে মেয়ে ছোট থাকলে আমরা বলি কবে বড় হবে, আর বাপ মায়ের চিন্তা কমবে, কিন্তু বাস্তবতা এটাই, ছেলে মেয়ে যত বড় হবে বাপ মায়ের চিন্তার জগৎ তত বিস্তার লাভ করে। আফসোস, ছেলে মেয়ে তা বোঝে না। অরুণ নিজেও বোঝেনি, তবে এখন বোঝে বাবা মায়ের কি জ্বালা। অরুণ সরকার গ্যারেজে গাড়ি এনে ছেলেকে বুকে জড়িয়ে গাড়ি থেকে নামলো। ঘুম ভাঙতে দিল না। ছেলের ব্যাগটা কাঁধে বাহুতে ঝুলিয়ে দরজা বন্ধ করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুম জুড়ে হইচই, বাচ্চাদের কোলাহলে বাড়ি যেন আজ নতুন সেজেছে। অরুণের চোখে পড়ে বড় ছেলের ওপরে, গম্ভীর মুখে বসে ফোন গুতোচ্ছে, হাতে আধ খাওয়া শসা, একটু পরপরে কামড় বসাচ্ছে। আর নবাব পুত্তরের বিড়ালখানে দেখলো কোল দখল করে ঝিমোচ্ছে। অরুণ সবার ভিড়ে পাতাকে খোঁজে, দেখা না মিলাই সে ছোট ভাইয়ের বউ রবিকে ডেকে বলল, পাতাবাহার কই? বাবার কণ্ঠে অরুণা ফোন থেকে চোখ তুলে তার দিকে তাকালো। চোখাচোখে হয় বাবা ছেলের। অরুণ নজর সরিয়ে রুবির দিকে তাকিয়ে, রুবি এগিয়ে এসে বলল, বড় ভাবি তো অরুর ঘরে, অরুটা গাটা গরম, জ্বর আসবে মনে হচ্ছে। তাছাড়াও আজ কেমন আপসেট লাগছিল ওকে। অরুণকে চিন্তিত দেখালো। সে মেয়ের ঘরের দিকে পা বাড়াবে, ভূতের মতো উদয় হয়ে বড়জন ভাত সাজলো। অরুণ পাশ কেটে চলে যাবে, অরুণাব আবারও বাধা হয়ে দাঁড়ালো। প্রহরকে ইশারা করে বলল, ওকে আমার কাছে দাও। অরুণ সরকার দেয় না, বিরক্তি হয়ে বলল, দেখতে পারছো না ঘুমোচ্ছে, তো আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি। বলে প্রহরকে ধরতে নিবে অরুণ ছেলের হাত ছাটকায় সরিয়ে দেয়। গম্ভীর মুখে বলে, সমস্যা কি তোমার? অরুণাব তবুও প্রহরকে নেওয়ার জন্য জেদ করে, কিন্তু অরুণ দেয় না, প্রহরকে নিয়ে চলে যায় হনহনিয়ে। অরুণাব কপাল কুচকে বাবার কমন পথে দেখে। অরুণ নক করে মেয়ের ঘরে প্রবেশ করে। পাতা মেয়ের মাথায় তেল ঘষে বিলি কেটে দিচ্ছিল। অরুণকে আসতে দেখে বলল, সামান্য গরম, আমি ওষুধ খাইয়ে দিয়েছি, টেনশনে প্রেশার বাড়ানোর কোনো প্রয়োজন নেই ভোরের বাবা। অরুণের গম্ভীর মুখে হাসিরা ফুটতে চায়। বিছানায় ছেলেকে শুইয়ে দেয়। অরুণিতা বিরক্তি বোধ করে বলল, বিছানা ভিজিয়ে দেবে আমার, পাপা তোলো ওকে। অরুণ মেয়ের তেল চিটচিটে কপালে হাত রেখে ভেবেই তবে নিশ্চিত হয়। পাতা পাশে বসে বলল, ভেজবে না সোনা, রাগ করছো কেন? রাগ করছি না তো। পিনপিতর নীরবতা ছেয়ে গেছে। পাতা কোনা চোখে অরুণের দিকে তাকাই, মুচকি হেসে স্বীয় গলায় গাল ফুলিয়ে বোঝার মেয়েকে রেখে বোম। অরুণ ইশারা করতেই পাতা বাহানা দেখিয়ে বেরিয়ে যায়। তেলের বাটি হাতে নিয়ে অরুণ মেয়ের কাছে বসে, হাতে তেল নিয়ে অতি যত্নে চুলে লাগিয়ে দেয়। অরুণিতা কিছু বলল না, ঠায় বসে রয়। অরুণ চুলে বিলি কেটে দিয়ে বলল, মা কি আমার উপরে রেগে? না। আমার অপরাধ? আমি না বলছি, কিন্তু আমার অপরাধ। অরুণিতা হাল ছেড়ে দিল, গম্ভীর মুখে বলল, তুমি প্রমিস করেছিলে আমার সাথে যাবে, কিন্তু ব্রো ডাকতেই তুমি খেলা দেখতে চলে গেলে পাপা। এটা তো ঠিক না, প্রমিস না রাখতে পারলে দিয়েছিলে কেন? অরুণ হাসলো, মেয়ের চুলে চিরুনি চালিয়ে বলল, তুমি ডিবেটে অবশ্যই জিতবে। আই এম বিলিভ ইন ইউ সোনা। আমি যদি তোমার সাথে যেতাম, স্কুলের আনাচে কানাচে কন্ট্রোভার্সি শুরু হতো। সবাই বলতো আমার কারণেই তুমি জিতেছ, কারণ স্কুলের স্পন্সর আমি। এসব শুনে আমার মায়ের মাথা গরম হতো, আর আমার মায়ের মাথা গরম হলে বিরাট কিছু।
অরুণী ঘাড় ঘুরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, পাপা, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। মোর দ্যান ইউ মাম্মাম। অরুণ জানতে চাই। অরুণী তার সামনে ফিরে বলে, ডোন্ট টেল মাম্মাম, ওকে? আই হ্যাভ কেপ্ট দিস লকড। অরুণ পেশে বলল। অরুণিতা মুচকি এসে সায় দিল। মাম্মাম জানলে তার পিঠে 101টা কিল নিশ্চিত। অরুণ মেয়ের চুলে বেনুনি গেঁথে ছোট্ট বেনুনিতে চুমু দিয়ে বলল, অরুণ পড়া হোক ডিজনির রূপাঞ্জলের মতো। পাপা, আই লাইক মাই শর্ট হেয়ার। অরুণ মেয়ের মাথায় আলতো চাপড়ে দিয়ে বলল, ডান্স পারফরমেন্স থেকে নাম কেটেছিলে সোনা, কেন? অরুণিতার হাস্যোজ্জ্বল মুখটা থমথমে হয়ে আসে, ছোট ছোট চোখে পৌষের শিশির কোণা জমছে, তবে সে নিজেকে ভাঙতে দেয় না। অতি দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, এমনিতেই পাপা, তুমি না বললেও কি হয়েছে, জানতে আমার 5 মিনিটও সময় লাগবে না। অরুণিতা প্রসঙ্গ বদলে বলল, আমাকে জিমে ভর্তি করে দাও পাপা, আমি ডায়েট করতে চাই। অরুণের কপালে নাকশতার ছাপ। সে বলল, সোনা তুমি মার্শাল্লাহ পারফেক্ট, জিমে ভর্তি হতে হবে না, ডায়েটের তো প্রশ্নই আসে না। আমি পারফেক্ট না পাপা, আমাকে 2 বাচ্চার মায়ের মতো লাগে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, আমার ফ্রেন্ডসটাও আমাকে মোটু বলে ডাকে। রূপব্রত আমাকে তোমার সামনেই ডাকে। অরুণের খারাপ লাগে। মেয়ে তার যথেষ্ট স্ট্রং, কিন্তু এই একটা ব্যাপারে মেয়ে ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, অন্যের কথাই মাথায় নিতে নেই সোনা। অরুণ বোঝানোর চেষ্টা করে। অরুণিতা বোঝার চেষ্টা করে না। সে পূর্বের চেয়েও জোরালো গলায় বলে, ড্যান্স পারফরমেন্স থেকে আমি নাম কাটিনি পাপা, আমি তো রেডি হয়ে থাকি, পার্টিসিপেন্টদের সাথে প্র্যাকটিস করছিলাম। তখন সায়রা মিস এসে বলল, আমি পারফরমেন্স করছি না, আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে। এটা আমার জন্য কতটা ইনসাল্টিং, হাউ ক্যান আই এক্সপ্লেন টু ইউ পাপা? জানো কেন বাদ দিয়েছে? আমি আমার ক্লাসমেটের সাথে মানানসই নই। আই এম নট লাইক দেম। সবাই স্লিম আর পারফেক্ট হাইটের, অ্যান্ড আই অ্যাম কোয়াইট চুপি। ওদের সাথে আমি পারফরমেন্স করলে মনে হবে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণিদের বেয়ে। অরুণিতা কখনোই একসাথে এত কথা বলে না। উত্তেজিত হয়ে সব উপড়ে দিয়েছে। এক প্রকার হাঁপাচ্ছে মেয়েটা। অরুণ সরকারি চোয়াল শক্ত হয়ে আসে। সায়রা মিস নামটা মাথায় গেঁথে রাখে। মেয়ের মাথায় হাত রেখে মেয়েকে সময় দেয় সামনে নেওয়ার। অরুণিতা নিজেকে সামলাই। মেয়ে কাম ইন মাই লিটল সিস। অরুণিতা, অরুণ দুজনে দরজার দিকে তাকাই। অরুণাভ সরকার দাঁড়িয়ে আছে। অরুণিতার মেঝে থেকে উঠে দাঁড়িয়ে বলল, কাম ব্রো। অরুণাভ ভেতরে প্রবেশ করে বোনের বোচা নাক টেনে দিতেই সর্দি বেরিয়ে আসে। অরুণিতা হাতে নাক চেপে বলে, কিঞ্চিত লজ্জাও পায়। অরুণাভ নাক মুখ কুচকে বলল, ভাবনা আছি, এখন বড় হয়েছে তুমি, নাকি সর্দি কেন থাকবে? অরুণিতা লজ্জা তরতরিয়ে বাড়ে। সে ছুটে যায় ওয়াশরুমে। অরুণাভ দাঁত কপাটি দেখিয়ে হাসে। সামনে তাকাতেই বাবার শরিত চাহনিতে মিলিয়ে যায়। কান চুলকে অস্বস্তি লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু বাবাকে অবিচল ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখে বোতা মুখে বলল, ওভাবে কি দেখছ? সর্দি দেখে নাক ছিটকানো ছেলেটার নাক দিয়ে টপটপ করে সর্দি পড়ত। অরুণ শান্ত স্বাভাবিক গলায় প্রত্যুত্তর করে। নিজ ফোনটা বের করে ছেলের দিকে বাড়িয়ে বলে, আমার কাছে ভিডিও আছে অনেক। সর্দির সাথে তার 12 মাসের সম্পর্ক ছিল নাকি? অরুণাভের মুখটা দেখার মতো হয়েছে। সে ইগলের মতো থাবা দেয় ফোন ছিনিয়ে নিবে বলে। অরুণ সরকার অপকটে ফোন পকেটে রেখে বলে, ওই কি যেন বলে না হিন্দিতে, রিস্তে মে হাম তোমারা বাপ লাগতা হে না অরুণ সরকার। তাই আমার সামনে অন্তত ভাব দেখাতে এসো না। তোমার থেকেও তোমাকে ভালোভাবে চেনা আছে আমার। অরুণাভ কপাল চুলকে এদিক ওদিকে তাকিয়ে নজর লুকায়। শেষমেশ টিকতে না পেরে ফালানোর ফোন দিয়ে আটে। সেখানেও বাদ সাধল অরুণ সরকার। পিছু ডেকে বলল, কানে ইয়ারিংয়ের মতো ওটা কি চলছে? অরুণাভ কানে হাত দেয়। মাথার কালো টুপি আরেকটু টেনে না শোনার ভান করে দ্রুত পা ফেলে পালিয়ে যায়। অরুণ সরকার গলা উঁচিয়ে ডাকে, আয় ছেলে, বর, এই কলিজা। না, অরুণ সরকারের কলিজার হদিশ পাওয়া গেল না আর। অরুণ সন্দিহান চিত্তে ভাবে, কানে ওটা রিংয়ের মতো কিছু একটা তো ছিল, আর তার জন্যই পালালো। কোনো ব্যাপার না, ছেলে এক শিয়ানা হলে সে শিয়ানা 4 শিয়ানা। বৈঠকখানায় বড়দের বৈঠক বসেছে। সবার মুখে সিরিয়াসনেস। অরুণাভ কানে হেডফোন লাগিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। সবাইকে সিরিয়াস হয়ে আলাপ করতে দেখে হেডফোন কাঁধে ফেলে এগিয়ে যায়। ডাইনিং টেবিলের দিকটায় রূপক সরকার বসেছিল ভোতা মুখে। অরুণাভ তার কাছে গিয়ে বসলো। একটা আপেল তুলে কামড় বসায়। বৈঠকখানায় দৃষ্টি সজাগ রেখে জানতে চাইল, কিসের ফিসফাস চলছে রে, সিরিয়াস কিছু? তোমার শত্রু নিধন করার প্ল্যান করছে সবাই। রূপক গালে হাত রেখে আলস্য চিত্তে বলল। অরুণাভ তার গালে ঠাস করে চড় মেরে বলল, বউ মরেছে তোর? রূপক গালে হাত রেখে ফালফাল করে চাই। বউ কই পাবো যে মরবে? তাহলে গালে হাত দিয়ে রেখেছিস কেন? আর কিসে শত্রু নিধনের কথা বলছিস? রূপক গাল থেকে হাত সরাই। মারলে কেন? বলবো না। খবরদার আরেকবার মারার কথা ভাবলে আমি আমাকে বলে দেব।
অরুণাভ হাত তুলছিল কিন্তু মারতে পারল না, তবে ছাড়লেও না, পিঠে ধরাম করে চাপড় মেরে পড়ল। চাচিমণি বলতে মুখ চুলকায় তোর। রূপক পিঠ পাখিয়ে ব্যথা তোর চোখে চাই। ছোট ভাইদের ওপর অরুণাভের একটু দয়া হলো বই কি। আধ খাওয়া আপেলে হাতে ধরিয়ে নিজে বৈঠকখানায় যোগদান করে ঘটনা জানার জন্য মায়ের পাশে সোফায় হাতালে বসে। দাদা একটু সরে তাকে বসার সুযোগ করে দিল। অরুণাভ বসে সেখানে নিচু স্বরে মায়ের কাছে জানতে চাই, কিসের কথা হচ্ছে? আনিকার আকুত নিয়ে কথা হচ্ছে। হোয়াট? স্বাভাবিকের চেয়ে উঁচু স্বরে চেঁচিয়ে উঠল অরুণাভ। তাতা টেরা চোখে ছেলের হাবভাব বোঝার চেষ্টা করে। উপস্থিতি সকলের পাকা চাহনি অরুণাভের ওপরে। রুবির কপালটা সবার চেয়ে একটু বেশি কুচকে আছে বলা যায়। সে তীর্যক স্বরে শুধালো, কি হয়েছে বর, কোনো সমস্যা? অরুণাভ তার দিকে তাকালো, খানিকটা জড়তা নিয়ে বলল, আনির আকত মানে সিরিয়াসলি? বয়স কত ওর? পাগল তোমরা হয়েছ নাকি আমি ভুল শুনলাম? রুবি হাসি উপহার দিয়ে বলল, তুমি ঠিকই শুনেছ বর। ছেলের বাবা জেলা হাইকোর্টের জজ। তোমার চাচা পরিচিত, তারই ছেলে তৈমুর নেওয়াজ। ল পাস করেছে, এখন বাইরে পড়তে যাবে। অরুণাভ্র কুচকে তাকে নিঃশব্দে শুনে চাই চাচিমণির কথা। পরেরটুকু চাচু আরিয়ান বলে, ছেলেটা যথেষ্ট ভদ্র, এই যুগে এমন ছেলে কমই পাওয়া যায়। অরুণার অনুরাপের চোখাচোখি হয়। আরিয়ান হেসে বলল, তারিকুল ভাই প্রায় বলতেন আমার ছেলেটার সম্পর্কে একটু খোঁজখবর নিও। পরে বুঝলাম কেন খোঁজখবর নিতে বলে। তৈমুর ওর বাবাকে দিয়ে আনিকার জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমি তো মানা করে দিয়েছিলাম, আমার মেয়ে ছোট মেয়ে বলে বিয়ে টিয়ে দেবো না। কিন্তু উনি নাছোড়বান্দা, শুধু আকরটা করিয়ে রাখতে চাই। এখনই তুলে নেবে না। আমাদের যেদিন মনে হবে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর বয়স হয়েছে সেই দিন পাঠাতে। এসব কোনো কথা বলো। তাও আমি অমত দিয়েছিলাম, কিন্তু ওনারা ভাইকে ধরেছে। আমি আর ভাই মিলে বেশ কিছুদিন হলো ছেলেটার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। কোনো রিপোর্ট পাইনি, সিগারেট অবধি খায় না। খুব পড়ুকা ছেলে, সবসময় বই নিয়েই পড়ে থাকে। অরুণা বৈঠকখানায় উপস্থিত সকলের মুখ দর্শন করে। চাচি, মণি, চাচু, আপু, আম্মু, অ্যাভারি, কাকু সবার মুখ উজ্জ্বল। মানে তৈমুর নামক অপদার্থটাকে মনে ধরেছে। অরুণাভ কিছুটা ভেবে বিজ্ঞতার মতো জ্ঞান দিল, বই নিয়ে যদি পড়ে থাকে তাহলে আনির উপরে পড়লো কখন? চাচু, এই ছেলে ভালো হবে না। অতি সাধুত পেশে থাকা ছেলেরা খুব ডেঞ্জারাস হয়ে থাকে। তাছাড়াও তুমি এতবার মানা করার পরেও ওনারা কেমন ছাঁচড়ামো করছে, নিশ্চয়ই খাপটা আছে। তোকে জ্ঞান দিতে কেউ বলেনি, ছোটদের মতো থাকবি, বড়দের মতো কথা বলতে আসবো না। অরুণ ছেলের উদ্দেশ্যে বলে আরিয়ানের সাথে কথা বলে এ বিষয়ে। বাবার সাথে অরুণাভের গায়ে লাগলো খুব। সে একদমটি বসলো না, থমথমে মুখে উঠে গেল বৈঠকখানা থেকে। রুমি কোনা চোখে তার প্রভুস্থান দেখল। এরপর হেসে অরুণকে উদ্দেশ্য করে বলল, আমার কিন্তু ছেলেটাকে বেশ লেগেছে। আমি তো আমার মেয়ের জন্য এমন একজনকেই খুঁজছিলাম, যে নরম শোভা হবে, কোনো উগ্রপনা থাকবে না। তাছাড়াও সেরকম ছেলে হলে আগে আনিকার সাথে ভাব জমানোর চেষ্টা করত, কিন্তু ছেলেটা তা না করে পরিবারকে জানিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই দিকটা আমার মন কেড়েছে, বাকি আপনারা বুঝবেন ভাই। অরুণাভের পা থেমে যায় সিঁড়ির মাঝপথে। চাচিমণি সব কথায় কানে পৌঁছিয়েছে। সে বিড়বিড় করে, নরম শোভা, তার উপরে উইদাউট উগ্রপনা, ভেরি ইন্টারেস্টিং।